আজকে ৫ জুলাই আমাদের দ্বিতীয় সেশন। আমরা বদিনের সার্বভৌমত্ব বোঝার চেষ্টা করতেছি। গতদিন আমরা আলাপ করছি, একটা প্রাইমারি আলাপ ছিল, আরিফ ভাই আলাপ করছে বদিনের সার্বভৌমত্বের তত্ত্বর কিছু কি ক্যাটাগরি ধরে ওনার আলাপটা দিছিল, এবং পরবর্তীতে আমি এবং আরও অন্যান্য আলাপে কিভাবে এই বদিনের সার্বভৌমত্বের তত্ত্ব কিংবা বদিনের এই মডেলটাই আসলে পরবর্তীতে ওয়েস্টফিলীয় রাষ্ট্রের যে সার্বজনীন আন্তর্জাতিক মডেল এটাতে পরিণত হয়েছে। এটা আমরা দেখছি। ফরাদ ভাইয়ের আলাপে আরও আসছিল যে কীভাবে আসলে বদিনের সার্বভৌমত্বের একমাত্র মানে সার্বভৌম ক্ষমতার একমাত্র খোদার থেকে আসে। তো সার্বভৌমত্বের একদম ভিত্তিটা হইল থিওলজিক্যাল, অর্থাৎ আমরা আধুনিক রাষ্ট্রের আমরা যদি বলি যে আধুনিক রাষ্ট্রটাই ওয়েস্টফিলীয় সভরেন্টির মডেলের উপর দাঁড়ানো, এবং এই ওয়েস্টফিলীয় সভরেন্টির মডেলটা বদিনের তত্ত্ব থেকে আসা, এবং বদিনের তত্ত্বটা আসলে থিওলজিক্যাল একটা অরিজিন থেকে এটা আসছে। সেই জায়গা থেকে আধুনিক রাষ্ট্রকে আমরা একটা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র এইভাবে আমরা ক্যাটাগরাইজ করছি। তো এইভাবে আমরা গতদিনে আলাপ সাজিয়েছিলাম। আমরা আরও জিনিস দেখছিলাম যে কীভাবে আমাদেরকে এই সময় দাঁড়ায় রাষ্ট্র দিয়ে আমরা কী করবো, বা রাষ্ট্রের ফাংশনালিটি কী হবে এই সময়ে, এবং আমরা যখন নিজেদেরকে একটা নতুনভাবে আমাদের একটা বৈপ্লবিক পুনর্গঠন ঘটবে, সেই জায়গায় রাষ্ট্রের ভূমিকাটা কী হবে এবং সেটার সাথে সার্বভৌমত্বের সম্পর্কটা কী, এই জায়গাগুলো আমরা লিঙ্ক করছি। তো আজকের শিরোনামটা হলো সার্বভৌমত্ব, এবং সাবটাইটেল হলো আদেশের ক্ষমতা বনাম গাঠনিক ক্ষমতা। তো আমার একটা বেসিক প্রেমিস ছিল এই প্রপোজিশনের পিছে, যে আমরা যেহেতু বদিনের সার্বভৌমত্বের তত্ত্ব বুঝতে চাইতেছি, তো যে কোনো কিছুকে আমরা যখন পড়তেছি এই সময়ে দাঁড়ায় আমাদের একটা কনটেক্সট আছে সেটার, এবং আমরা বলতেছি আমরা বদিনের মধ্যে যে সভরেন্টির ধারণা এটাকে গাঠনিক ক্ষমতা আকারে যে সার্বভৌমত্বের মডেল এইটার বিপরীতে রেখা পড়তেছি। এবং যখন আমরা এটা করতেছি এই জায়গায় মানে ছাই দিয়ে মাছ যেভাবে ধরে, বদিনের তত্ত্বকে আমরা আমরা কীভাবে ধরতে পারি বা ওই ফ্রেমওয়ার্কটা আমাদের কী হবে, সেই জায়গা থেকে আমি প্রপোজ করছি একটা সেকেন্ডারি সোর্স আকারে। সেটা হলো বদিনের থেকে আমরা কয়েক পাতা ধার নিব, মানে কীভাবে সভরেন্টির এই কোশ্চেনটা যেটা বদিনে হাজির হয়েছে, যেটা আমরা টেক্সটে আরও ডিপলি যাব, কিন্তু অ্যাজ এ ফেনোমেনা আমরা কীভাবে ওই বিষয়টাকে অ্যাপ্রোচ করব, সেই একটা প্রাইমারি একটা কী বলে ওরিয়েন্টেশন আকারে আমি প্রপোজ করছি যে ক্যালিভাস থেকে আমরা বদিন সংক্রান্ত যেই অংশগুলো আছে ছোট, সেইটা আমরা একসাথে পড়ি। তাহলে আমরা যখন বদিন পড়তে যাব তখন সেটা আরও কার্যকর হবে আমাদের জন্য। এটা হলো মানে বেসিক একটা আমরা কী করতে চাইতেছি। সেই জায়গা থেকে বদিনের বদিন যখন লিখতেছে এই অনসভরেন্টি তো আসলে মাত্র 4টা চ্যাপ্টার, সে 6টা বই লিখছে কমনওয়েলথের ওপর। তো কমনওয়েলথকে লাতিনে রিপাবলিক বলে। রিপাবলিক রেস এবং পাবলিকা এই দুই শব্দ থেকে আসে। রেস মানে হলো জিনিস বা মাল, আর পাবলিকা মানে জনগণ। তো জনগণের মাল বা জনগণ, এটা প্রায় গণিমতের মালের মতো একটা ব্যাপার। এবং তো এই যে জনগণের যা জিনিস এটাই হলো রিপাবলিক বা কমনওয়েলথ, এবং এটাকেই বদিন স্টেট আকারে বুঝতেছে, এবং স্টেটের থিওরি যখন সে করতে যাইতেছে সে এই কমনওয়েলথের উপর লিখতেছে। এবং যখন আমরা ধরেন কী বলে সার্বভৌমত্ব কথাটা বুঝি, মানে সার্বভৌমত্ব শব্দটা আসছে কোথা থেকে ব্যুৎপত্তিগতভাবে। তো সার্বভৌমত্ব সভরেন কথাটার উৎসের অর্থ হইল ঊর্ধ্বে অধিষ্ঠিত, মানে আমাদের উপরে চাইপা আছে এমন একটা ঘটনা। তো আমরা যখন সার্বভৌমত্বের ব্যুৎপত্তিগত অর্থের মধ্যেই তাহলে উপর থেকে চাইপা থাকা একটা ব্যাপার আছে। তো এইটার সাথে ধরেন বদিনের প্রজেক্ট কী ছিল এইটা আমরা বুঝতে আমাদের সহায়ক হবে এই 6 বুকস অন কমনওয়েলথের যেই ছোট প্রিফেস 2টা লিখছিল সে, একটা লাতিনে একটা ফ্রেঞ্চে। এইটা 5 পাতা আমরা যদি, এবং ধরেন অল্প কিছু শব্দ, এটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা বদিন ওই সময় কী কী তর্কের সাথে লিপ্ত হইতেছিল, ওই জায়গা থেকে সে কীভাবে তার প্রজেক্ট সাজাইতেছিল এই জিনিসটা সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে যায়। তো 2টা তাহলে আমাদের সামনে কাজ। আমরা বদিনে ঢোকার আগে ক্যালিভাস কীভাবে বদিনের তত্ত্ব এবং গণসার্বভৌমত্বকে আলাদা করে দেখাইতেছে ওই ফ্রেমিংটা বোঝা, এবং বদিন নিজে তার সময়ের তর্কগুলা মাঝে কীভাবে আবির্ভূত হইতেছে এই কনটেক্সটটা বোঝা থ্রু বদিনের নিজের টেক্সট যেটা প্রিফেস। এই দুইটা যদি আমরা আজকে করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে এই মূল টেক্সটে ঢোকা, সভরেন্টি রিলেটেড আমরা যে চ্যাপ্টারগুলো পড়তে চাইতেছি। তো আমি প্রথমে ধরেন দিয়ে শুরু করি, ক্যালিভাস আলাপ দিয়ে শুরু করি। আগে ক্যালিভাসটা পড়ি, তাহলে আমাদের একটা হোলিস্টিক একটা ধারণা হয়ে যাবে যে আমরা পুরো বিষয়টা কীভাবে মাথায় নিব। কারণ এটা তো আসলেই বোধগম্য না প্রাথমিকভাবে, প্রথমে চোখের দেখায় আমরা আসলে টের পাই না অনেকগুলো জিনিস। তো
ক্যালিভাসের যেই প্রবন্ধটার রেফারেন্স আমি দিতেছি এটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটা আর কি পলিটিক্যাল কনসেপ্টস এ লেক্সিকন নামে একটা সংকলনে এই চ্যাপ্টারটা আছে। এটার আমি সোর্স দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সব দিয়ে দেবো, আমাদের বন্ধ করে রাখা যাবে না বন্ধ করে রাখবো। এখানে একটা বাক্য আমি গতদিন ধরছিলাম, ওই আলাপটা আর কন্টিনিউ করতে পারিনি, আমি ওটা আবার পড়ি যে ওভার দ্য লং হিস্ট্রি অফ মডার্ন পলিটিক্যাল থট ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সভরেন্টি অ্যাজ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই পার্টটুকু আমরা মনে রাখি, সভরেন্টি অ্যাজ কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে গাঠনিক ক্ষমতা আকারে সার্বভৌমত্ব, was systematically overshadowed by the competing doctrines of sovereignty as highest power of command। এই লাস্টের পার্টটা আবার মনে রাখি যে সভরেন্টি অ্যাজ হাইয়েস্ট পাওয়ার অফ কমান্ড, অর্থাৎ আদেশের সর্বোচ্চ ক্ষমতা আকারে সার্বভৌমত্ব। তার মানে বদিন এই বাক্যে কী বললো যে ওয়েস্টের পলিটিক্যাল হিস্ট্রিতে গাঠনিক ক্ষমতা আকারে সার্বভৌমত্বের যে ধারণা, এটা আসলে ধামাচাপা পড়ে গেছে কার দ্বারা? এই আদেশের সর্বোচ্চ ক্ষমতার যে ধারণা সার্বভৌমত্বের, এইটার দ্বারা। এবং সে বলতেছে যে proudly pronounced in 1576 by জিন বোদিন in his celebrated treatise, অর্থাৎ এই যে সর্বোচ্চ আদেশ আকারে সার্বভৌমত্ব, এইটা এইভাবে প্রথম যে বলছে সে হলো জিন বোদিন। এবং his new absolutist and unitary definition spread quickly across various political and juridical discourse, অর্থাৎ এর মানে বোদিনের এই উচ্চারণের পরে যত জুরিডিক্যাল এবং পলিটিক্যাল ডিসকোর্সে এই বিষয়টা দাবানলের মতো ছড়াই গেছে, যেটা এক দশকের মাথায় আমরা দেখতেছি যে একটা মানে ভূরাজনৈতিক এটার রিফ্লেকশন কীভাবে ঘটছে, অর্থাৎ কীভাবে বদিনের তত্ত্বটা আন্তর্জাতিক যে বিশ্ব ব্যবস্থা এটার একটা পাঠাতন আকারে গড়ে উঠলো। অর্থাৎ এখানে সেলিব্রেটেড ট্রিটিস, এটা কি বলেছে? এই যে ইয়ার কথা 6 বুকস অফ কমনওয়েলথ, মানে জনপ্রিয় লেখা সেলিব্রেটেড ট্রিটিস। আচ্ছা, ক্যালিভাস এটা সম্ভবত 15-20 বছর আগে লিখছে ম্যাক্সিমাম। আর মানে ক্যালিভাস এখনও অ্যাক্টিভ, মানে সে ধরেন 1-1.5 মাস আগেও মার্কস এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা নিয়ে একটা লেকচার দিচ্ছে। তো ক্যালিভাস এখনও এই তত্ত্বায়নের মধ্যে আছে। তো আমরা মানে গাঠনিক ক্ষমতা কিংবা গণসার্বভৌমত্ব আমাদের জন্য এমন একটা জানালা এই সময় দাঁড়ায়, তৎকালীন বিশ্বের সবচেয়ে উর্বর যেই রাজনৈতিক তত্ত্ব এটার সাথে আমরা লিঙ্ক হয়ে যেতে পারবো। অর্থাৎ ওয়েস্টেও এই জিনিসটা প্যারালালি ডেভেলপ হইতেছে, কারণ বৈপ্লবিক রাজনীতির পুনর্গঠনের প্রশ্ন তো শুধুমাত্র আমাদের একার না, মানে সারা বিশ্বব্যাপী এই খোঁজগুলো চলতেছে, এই অন্বেষণগুলো চলতেছে। সেইটার বলা যায় যে একটা মানে উৎকৃষ্ট একটা ফল আমরা ক্যালিভাসে পাইছি, মানে ক্যালিভাসের লেখার মধ্যে এটা একটা টোটাল ফরমেশন আমরা দেখছি। তো এটা আমাদের একটা আমরা বদিনের থ্রুতে যদি আমরা ধরেন ক্যালিভাস পড়তেছি, আমরা ফরাদ ভাইকে পড়তেছি, এর মাধ্যমে আমরা এই জিনিসটা টের পাইতেছি না যে আমরা আসলে একটা গ্লোবাল লড়াই কিংবা গ্লোবাল তত্ত্বচর্চার সাথে যুক্ত হইতেছি। এই জিনিসটা আসলে এই ঘরে বসে টের পাওয়া যায় না, কিন্তু আমাদের চিন্তার প্রতিফলন আসলে ওই জায়গা পর্যন্ত। তো আমি আবার পড়ি, this paradigm of sovereignty which transverses both natural jurisprudence and legal positivism identifies the sovereign as the uncommanded commander, মানে এমন আদেশকর্তা যাকে কেউ আদেশ করে না। এবং এই যে সভরেন্টি অ্যাজ দি প্যারাডাইম অফ হাইয়েস্ট কমান্ড, অর্থাৎ সর্বোচ্চ আদেশের ক্ষমতা আকারে সার্বভৌমত্ব, এইটা একটা বেসিক অনুমান থেকে শুরু হয়। এটা তো একটা থিওলজিক্যাল অনুমান আছে যে ঈশ্বর সার্বভৌম এবং ঈশ্বর একমাত্র আদেশকর্তা, সে আদেশ দেয় এবং সৃষ্টি সেই আদেশের পালন করে। এটা তো তার একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, যেটার এক ধরনের ট্রান্সলেশন করছে রাজার মধ্যে, যে কিনা আদেশ দিবে এবং তার প্রজারা সেটা পালন করবে। অর্থাৎ এই আদেশের প্যারাডাইমে অনুমানে একটা বিভাজন ঘটে যাইতেছে, সেটা হলো একদল সভরেন এবং একদল সাবজেক্ট। এবং সভরেন এবং সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক, এটা অলওয়েজ অফ একদিক থেকে কমান্ড এবং একদিক থেকে সাবজেকশন, অর্থাৎ আপনাকে আদেশ করা হবে এবং আপনি আনুগত্য প্রকাশ করবেন। অর্থাৎ আপনার কাজ কি, এই যে রিলেশনটায়, এই যে এই সম্পর্ক সভরেন এবং সাবজেক্টের, এই জিনিসটাকে বদিন থেকে শুরু করে তারা একটা ন্যাচারাল এবং গডলি ফেনোমেনা আকারে ধরে নিছে, যে এটাই তো হওয়ার কথা, যে একদল শাসন করবে, একদল শাসিত হবে। এবং এর বিপরীত কিছু হইতে পারে, এইটা বদিনরা প্রায় কি বলে তুড়ি মারে উড়াই দিতেছে, মানে এক বাক্য আর ওইখানে থামতেছে না। মানে এখন আমরা যেখান থেকে শুরু করতেছি আমাদের পুরা লড়াই, ওরা ওই জায়গায় এক বাক্য থামার চিন্তা আসলে করে না। এটা আমরা আরও ডিপলি দেখবো যখন বদিনে যাবো। বদিন থিওরি অফ সভরেন্টি বিকেম প্যারাডিগম্যাটিক ফর পলিটিক্যাল মডার্নিটি, অর্থাৎ রাজনৈতিক আধুনিকতা বলতে আমরা যা বুঝি তার জন্য একদম মৌলিক হয়ে উঠছে বদিনের সার্বভৌমত্বের ধারণা। অ্যান এসেনশিয়াল প্রপার্টি অফ মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেট, ইটস অথরিটি অ্যান্ড ইউনিটি, রাষ্ট্রের যে কর্তৃত্ব এবং তার যে ঐক্য, এইটার বোঝার একদম গোড়ার জিনিস হলো বদিনের সভরেন্টি ধারণা। সেই জায়গা থেকে ধরেন আন্তর্জাতিক আইন কীভাবে আগামী বিশ্বে নির্মিত হবে, এটার একটা রূপরেখা ধরেন বদিন হয়ে ওয়েস্টফিলীয় স্টেট হয়ে চলে আসছে আমাদের মাঝে। এবং বদিনস থিওরি অফ সভরেন্টিটি সাকসেসফুলি ডমিনেটেড মডার্ন পলিটিক্যাল থিওরি অ্যান্ড প্র্যাকটিস, শেপিং দ্য প্রিভেইলিং আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসি, অর্থাৎ এই যে গণতন্ত্র বলতে আমরা যা বুঝি, এটাও দিন শেষে বদিনের এই তত্ত্বর দ্বারাই প্রভাবিত। কারণ এখন
ধরেন আমরা যখন বলতে চাই যে গণতন্ত্র মানে হলো গণসার্বভৌমত্ব কিংবা পপুলার সভরেন্টি, এইটা মানুষ নিতে পারে না। কারণ গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচন এবং যাদের যে এলিট গোষ্ঠীর টাকা আছে, যারা রাষ্ট্র চালাবে, তাদের মাঝে কীভাবে ক্ষমতার বাটোয়ারা হবে, এর বাইরে কোনো আর ইমাজিনেশন আমাদের বাকি নাই গণতন্ত্র বলতে। অর্থাৎ গণতন্ত্রের সংজ্ঞাও আসলে সভরেন্টির এই ধারণার সাথে আবদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ক্যালিভাসের একটা মানে এটা পরের পাতায় আছে, ক্যালিভাসও কীভাবে নিজের প্রজেক্ট সাজাইতেছে এটাও আমাদের বোঝা জরুরি। যদি আমরা নিজেদের জায়গায় দাঁড়ায় আমরা যদি এই বিভিন্ন তর্কগুলা বুঝতে চাই। কমিটমেন্ট টু প্রাইমেসি অফ কোয়ার্সিভ কমান্ড, অর্থাৎ যে শাসনমূলক বা যে দমনমূলক আদেশ, এটা তার মূল জায়গায় থেকে গেছে। মানে এই সার্বভৌমত্বের মডেলে সাজেস্ট এ স্টেটিস্ট, মানে একদম এক ধরনের রাষ্ট্রবাদী স্ট্যাটিক কনসেপশন অফ সভরেন্টি। স্ট্যাটিক মানে স্থিতি বজায় রাখতে হবে যে কোনো মূল্যে। এই যে স্থিতি এবং সে এক ধরনের কী বলা যায় রাষ্ট্রবাদিতা, এই এক ধরনের দমনমূলক আচরণে সে তার ভবিষ্যৎ বাইরে ফেলছে। এবং ধরেন এখানে ক্যালিভাস ফুকো রেফারেন্স দিতেছে। ফুকো বলতেছে এই যে আদেশ দিয়ে শাসন করার এই মডেলটা, এটা আসলে এক ধরনের অ্যান্টি এনার্জি বা একদম প্রতিশক্তি, প্রতিক্ষমতা এক রকমের, যার আসলে কিছু গঠন করার ক্যাপাসিটি নাই, যে কিছু নতুন কিছু আনতে পারে না দুনিয়ায়। সে শুধু বাইরে রাখতে পারে, সে লিমিট দিতে পারে, সে সীমা নির্ধারণ করে দিতে পারে। এটা হলো বদিন বলতেছে। এবং এই যে সীমা নির্ধারণ করে দেওয়া এবং কে সীমা লঙ্ঘন করবে এটাও সে নির্ধারণ করে দিতেছে এইভাবে। অর্থাৎ এখানে গুম হইতে পারবে, এখানে ক্রস ফায়ার হইতে পারবে, এখানে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হইতে পারবে। এখানে এই যে সভরেন, সে আইন প্রণেতা আকারে যেভাবে আছে, সে আবার আইন লঙ্ঘন কিভাবে হবে সেটার নির্ণায়ক হিসেবে আছে। মানে এটা আবার টাইনা আমরা আগাম বেনে ঢুকতে পারি যে সভরেন সে শুধু আইন দেয় না, বরং আইনের যে এক্সেপশন এটাও সে শাসন করে। তো এখানে আরেকটা বাক্য দ্বিতীয় যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করবো সেটা হলো দি কনসেপচুয়াল হিস্ট্রি অফ কনস্টিটিউয়েন্ট পাওয়ার স্পিক্স ডাইরেক্টলি এগেইনস্ট দিস গ্র্যান্ড ন্যারেটিভ অফ কমান্ড অ্যান্ড সাবজেকশন। এই যে আদেশ এবং যে আনুগত্য, এইটার যে কি বলে এটার যে মহাযজ্ঞ, এইটারকে আসলে গাঠনিক ক্ষমতা বা গাঠনিক ক্ষমতার যে ইতিহাস, এটা আসলে এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে। মানে আদেশ দিয়ে আপনি শাসন করবেন কিংবা আপনি মানে সমাজ আপনার রাজা এবং প্রজায় বিভক্ত এবং এক দলের এক ধরনের ডিভাইন রাইট আছে আরেক দলের উপর শাসন করার, এবং এবং তার আদেশের দ্বারা সমাজ চলবে, এবং যাদেরকে আদেশ করা হয় তাদের নিজেদের কোনো অধিকার নাই নিজেকে গঠন করার। এই পুরো আইডিয়া, এইটাকে আসলে গাঠনিক ক্ষমতা প্রশ্ন করে। কারণ গাঠনিক ক্ষমতা বলে যে জনগণই একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, অতএব তারই একমাত্র এখতিয়ার আছে নিজেকে গঠন করা। তো গাঠনিক ক্ষমতার আসলে জনগণের কাছে থাকা উচিত। তো এইটা মনে করে গাঠনিক ক্ষমতার যে প্যারাডাইম, এইটা ক্যালিভাস এভাবে এখন সাজে। ইন পজিটিভ টার্মস ডেমোক্রেসি কোয়া কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ ডেমোক্রেসি অ্যাজ মানে কোয়া বলতে অ্যাজ, ডেমোক্রেসি অ্যাজ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ গাঠনিক ক্ষমতা আকারে গণতন্ত্র ডিসক্লোজেস এ ডিফারেন্ট আইডিয়া অফ সভরেন্টি, মানে সার্বভৌমত্বের একটা নতুন ধারণা আমাদের সামনে প্রকাশ করে। মানে যখন আমরা গণতন্ত্রকে গাঠনিক ক্ষমতা আকারে বুঝতে শুরু করব, তখন সেটা সার্বভৌমত্বের একটা নতুন ধারণা আমাদের সামনে নিয়ে আসবে। সেটা কি এখন ক্যালিভাস আরও নোকটা দিতেছে যে নট অনলি হিস্টোরিক্যালি প্রায়র, মানে শুধুমাত্র যে এটা ঐতিহাসিকভাবে আগে আসছিল এমন না। অর্থাৎ এর মাধ্যমে সে কী বলতেছে, গাঠনিক ক্ষমতা আকারে সার্বভৌমত্বের ধারণাটাই আসলে পৃথিবীতে সবার আগে আসছিল। অর্থাৎ জনগণ রিপাবলিকে নিজেকে গঠন করে, এই ধারণাটাই পৃথিবীতে প্রথম ছিল। বরং পরবর্তীতে এই শাসনের মডেলটা আসছে, যখন ধরেন এটাকে আমরা এক ধরনের খ্রিস্টিয়ান ফেনোমেনাও বলতে পারি এক অর্থে, যে আইনের বই দ্বারা বা বাইবেল অ্যাজ দ্য কী বলে লোগোস আকারে শাসন করতে কীভাবে আসে, কিংবা সে কীভাবে ঈশ্বরের এখতিয়ার ট্রান্সফার করে, এই ঘটনাটা প্রায় একটা খ্রিস্টিয়ান ঘটনা বলা যায়। তো অর্থাৎ এখানে আমাদেরকে তাহলে বুঝতে হবে যে রোমান ট্রেডিশনে সার্বভৌমত্ব কীভাবে ছিল এবং পরবর্তীতে কীভাবে খ্রিস্ট ধর্মের প্রবর্তনের পর এই ধারণাটা কীভাবে পরিবর্তিত হইলো, এই বিষয়গুলো নিয়ে ধরেন এক ধরনের হিস্টোরিক্যাল অ্যানালিসিস এই প্রবন্ধে আছে, যেটাতে আমরা হয়তো পরে কোনো দিন যাবো এই জায়গায়। তো আমি আবার এই বাক্যটা এই পার্টটা ইম্পর্টেন্ট। ডেমোক্রেসি কোয়া কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডিসক্লোজেস এ ডিফারেন্ট আইডিয়া অফ সভরেন্টি নট অনলি হিস্টোরিক্যালি প্রায়র টু বাট অলসো অ্যানালিটিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য রিগাল প্যারাডাইম, অর্থাৎ একটা ওই যে আদেশে যে রাজকীয় ধারণা, এইটারও বিরুদ্ধে এই গাঠনিক ক্ষমতার আইডিয়াটা। অপোজড অ্যান্ড অ্যান্টাগনিস্টিক টু ইট দ্য পাওয়ার অফ দ্য পিপল টু কনস্টিটিউট, অর্থাৎ জনগণের নিজেকে গঠন করার এখতিয়ার আছে, এই কথাটা বলার মাধ্যমে আসলে আমরা এই রাজকীয় যে আদেশ দেওয়ার ধারণাটাকে ফেলাই দিছি। কারণ রাজকীয় আদেশের যে ধারণা, ও অনুমান করে যে জনগণের নিজের গঠন করার কোনো এখতিয়ার নাই, বরং রাজারই সেই খোদাই তার উপর সেটা ন্যস্ত হয়েছে এই অধিকার। তো পলিটিক্যাল মডার্নিটি ক্যান দাস বি ভিউড, এই পাটা অনেক গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল মডার্নিটি ক্যান দাস বি ভিউড অ্যাজ কনসিস্টিং অফ টু রাইভাল ফর্মস অফ সভরেন পাওয়ার, দুইটা প্রতিদ্বন্দ্বী সার্বভৌম ক্ষমতার দ্বন্দ্ব আকারে আমরা রাজনৈতিক আধুনিকতার ইতিহাসকে পড়তে পারি, এবং আমরা আজকে ওইটাই চেষ্টা করতেছি। অ্যান্ড টু কম্পিটিং ভিশনস অফ পলিটিক্স, অর্থাৎ এই
এর মাধ্যমে কিন্তু আপনার রাজনীতি কি হবে এটাও নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ আপনি আদেশের ক্ষমতা আকারে যখন সার্বভৌমত্বের চর্চা করতে চান কিংবা আপনি জনগণের গঠন করার ক্ষমতা আকারে সার্বভৌমত্ব চর্চা করতে চান, এই দুই ধারার রাজনীতি আসলে দুই রকম। এবং এখনকার এই মুহূর্তের কনটেক্সটে আমরা ওই ঘটনাই দেখতেছি, যে একটা গণঅভ্যুত্থানের পর আসলে এই যে ঐতিহাসিক দ্বন্দ্ব রাজনীতির, এটাই আমাদের সামনে চলে আসছে আবার, যে আমরা কি আবার একটা তথাকথিত ওই কি বলে ব্যান্ডেজ দেওয়া সংস্কারবাদী রাজনীতি চাই, নাকি আমরা এক ধরনের সার্বভৌমত্ব কায়েমের গণরাজনৈতিক ধারা চাই। এই তর্কে আমরা এই মুহূর্তে আছি। দি ডেমোক্রেটিক অ্যান্ড দি মোনার্কিক্যাল, অর্থাৎ একটা গণতান্ত্রিক এবং একটা রাজতান্ত্রিক, দি কনস্টিটিউশনাল অ্যান্ড দি অ্যাবসোলুটিস্ট, অর্থাৎ একটা গঠনতান্ত্রিক এবং আরেকটা হলো অ্যাবসোলুটিস্ট অর্থাৎ পরমবাদী। মানে এক জায়গায় কনস্টিটিউট করে মানুষ নিজেকে গঠন করে, আরেক জায়গায় রাজা যা বলে দেয় তাই শেষ কথা। তো ইন হোয়াট ফলোস, অর্থাৎ এই প্রবন্ধের কথা সে বলতেছে ক্যালিভাস, যে ইন হোয়াট ফলোস সামনে যা আসবে, আই সিক টু রিকভার দিস অল্টারনেটিভ থিওরি অফ সভরেন্টি অ্যাজ কনস্টিটিউয়েন্ট পাওয়ার। আমি আসলে চেষ্টা করতেছি গাঠনিক ক্ষমতা আকারে যে সার্বভৌমত্বের মডেল, এইটাকে আবার ইতিহাসের তলানি থেকে পুনরুদ্ধার করা, দ্যাট সিগনিফিকেন্টলি ডিপার্টস ফ্রম দি ক্যাননিক্যাল প্যারাডাইম অফ কমান্ড, অর্থাৎ আদেশের যে এক ধরনের ক্যাননিক্যাল বা একদম মানে মূলধারা, একরকমের ক্যানন মূলধারা অর্থ ব্যবহৃত। তো মূলত এই জায়গায় হলো ক্যালিভাসের তার প্রজেক্ট সাজানো শেষ। মানে সে যখন কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে ধরতেছে, সে আসলে এইভাবে সাজায় ফেলছে তার প্রজেক্টটাকে, যেখানে সে বদিনকে তার এক ধরনের পলিটিক্যাল ডিসকোর্সের অপোনেন্ট আকারে রাখতেছে, এবং এর বিপরীতে সে আবারও ঘাইটা দেখতে চাইতেছে আসলে গণতন্ত্র যখন প্রথম পৃথিবীতে আসছে, এই ধারণাটার বিকাশ যখন হয়েছে, এর মধ্যে কি আসলে এই ব্যাপারগুলোই ছিল নাকি অন্য কোনো ঘটনা ছিল, যেটা পরবর্তীতে সে দেখাবে এই প্রবন্ধেই, যে বরং এই ঘটনা ছিল না, গাঠনিক ক্ষমতাটাই আসলে গণতন্ত্রের আদিরূপ ছিল। এটার একটা প্রমাণ, একটা কি বলে, একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা খোদ গণতন্ত্র কথার ভিতর পাই। মানে গণতন্ত্রের অনুবাদ কি? ডেমোক্রেসি। লাতিনে ডেমো কথাটার অর্থ হলো জনগণ, এবং মানে ক্রেসি কথাটা আসছে ক্র্যাটোস থেকে, ক্র্যাটোস মানে হলো ক্ষমতা, অর্থাৎ জনগণের ক্ষমতাই হলো গণতন্ত্র। অর্থাৎ এই যে বেসিক অনুমান, এখন আমাদের কাছে এটা একটা আশ্চর্যের বিষয় লাগতেছে এই জিনিসটা। অর্থাৎ গণতন্ত্রকে যখন ধরেন গঠন বইয়ে ফরহাদ ভাই বলতেছে যে আমাদেরকে এই বর্গটাকে আবারও পর্যালোচনা করতে হবে, মূলত এই ঝোঁক থেকে সেই জিজ্ঞাসাটা যে আসলে গণতন্ত্র বলতে আমাদের সামনে যা আছে এটা কি আদৌ গণতন্ত্র কিনা, কিংবা গণতন্ত্রের নামে কি হইতেছে, এটাকে আবার পুনর্বিবেচনা করা। তো এই হলো আমার পুরো ফ্রেমিং ক্যালিভাসের। আমরা দ্রুত তাহলে বদিনে ঢুকি। বদিনের প্রিফেস দুইটা একটু দেখি, ওখানে কি বদিন ডিল করতে চাইতেছে। বদিনের অন সভরেন্টির বইটা হইল একটা এডিটেড ভার্সন। তার যে কমনওয়েলথের উপর 6 খণ্ডের লেখা আছে, এর থেকে মাত্র 4টা চ্যাপ্টার যেটা আসলে অন সভরেন্টি, সেই 4টা চ্যাপ্টারকে একসাথে কম্পাইল করা হয়েছে। আমরা ওই কম্পাইলেশনটা পড়তেছি। কিন্তু এই পুরা 6 বুকস অন কমনওয়েলথের সে 2টা প্রিফেস লিখছিল, একটা লাতিন ভাষা, একটা ফ্রেঞ্চ ভাষা। এই 2টা প্রিফেস খুবই ছোট। এটা আমরা পড়তে চাইতেছি। কেন পড়তে চাইতেছি? আমরা জানতে চাইতেছি যে বদিন কেন আসলে এই বিশাল একটা টাস্ক নিজের মাথায় নিল, সেটা বোঝার জন্য। প্রিফেসের শুরুতেই বদিন ম্যাকিয়াভেলির নাম নিতেছে। ধরেন অন সভরেন্টি আপনারা যখন পড়তে যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে সভরেন কথাটার পাশাপাশি সে বারবার সভরেন প্রিন্স কথাটার উল্লেখ করতেছে। প্রিন্স কথাটার বারবার উল্লেখ আছে। এটাতে একটা আমাদের প্রাথমিক একটা আন্দাজ হয়ে যেতে পারে যে হয়তো ম্যাকিয়াভেলির প্রিন্স দিয়ে সে অনুপ্রাণিত কিনা। এবং এই জায়গায় ভূমিকাতেই সে শুরু করতেছে ম্যাকিয়াভেলির ক্রিটিসিজম করে, যে উই হ্যাভ এ ম্যাকিয়াভেলি ফর এক্সাম্পল হু হ্যাজ বিন ফ্যাশনেবল অ্যামং দি এজেন্টস অফ টাইরান্ট, অর্থাৎ যারা স্বৈরাচারী ওদের মাঝে ম্যাকিয়াভেলির অনেক প্রচলন। এভাবে শুরু করতেছে। অ্যাজ ফর অ্যাথিজম হি গ্লোরিফাইজ ইট ইন হিজ রাইটিংস। বদিন ম্যাকিয়াভেলির উপর দোষটা পাইতেছে যে ম্যাকিয়াভেলি তার লেখাপত্রে অ্যাথিজমের চর্চা করে বা নাস্তিকতার চর্চা করে। অ্যাজ ফর নলেজ হি নেভার এক্সপ্লোর দ্য টেরেইন অফ পলিটিক্যাল সায়েন্স। এটা প্রায় গালি দেওয়ার সময় সে বলছে যে ম্যাকিয়াভেলি কখনো আসলে রাজনৈতিক কী বলে এটাকে, রাষ্ট্রবিজ্ঞানে ঢুকে নাই, পলিটিক্যাল সায়েন্সে সে কখনো বিচরণই করে নাই। তো দ্য ল্যাটার ইজ নট এ ম্যাটার অফ টাইরানিক্যাল রিউজেস, অর্থাৎ স্বৈরাচারী এক ধরনের খামখেয়ালিপনা চর্চার জায়গা পলিটিক্যাল সায়েন্স না, এটা বদিন বলতেছে। মানে ম্যাকিয়াভেলি যেটা করছে এটা হলো এক ধরনের স্বৈরাচারী খামখেয়ালিপনা তার প্রিন্স বইয়ে, এটা আসলে এই পলিটিক্যাল সায়েন্স না। তো এটা বলার মাধ্যমে সে একদিক দিয়ে হয়তো বলছে যে আমি এখন আসলে পলিটিক্যাল সায়েন্সটা ঘটাবো। এবং such as he sought out from all the nooks and crannies of Italy and poured like a slow poison in his book The Prince, অর্থাৎ একটা স্লো পয়জনের মতো সেই ধারণাগুলো, এই স্বৈরাচারী ধারণাগুলো তার প্রিন্স বইয়ে ঢুকাই দিচ্ছে। In it he uplifts to the sky and sets out as a model for all king the most perfidious son of the priest that ever lived. মানে এখানে সে এমন এক যাজকের পুত্রের কথা উল্লেখ করতেছে যাকে সে প্রায় আকাশে তুলে ফেলছে, এবং যেটা পরবর্তীতে সকল স্বৈর শাসকের একটা মডেল হয়ে গেছে।
এর বিপরীতে বদিন প্রথমে আমাদের ভূমিকায় কী করলো, এই ম্যাকিয়াভেলির চরিত্রটাকে রাখলো। এর বিপরীতে সে আরেকটা চরিত্র রাখতেছে যেটা হলো পলিবিয়াস, এবং পলিবিয়াসকে সে বলতেছে হাউএভার পলিবিয়াস ইভেন দো হি ওয়াজ অ্যান আউটরাইট অ্যাথিস্ট, মানে যদিও পলিবাস হয়তো এই ম্যাকিয়াভেলির মতোই একজন নাস্তিক, নেভারদ্যালেস রেকমেন্ডস রিলিজিয়ন অ্যাবভ এভরিথিং এলস, সে ধর্মকে সব কিছুর উপরে রাখে অ্যাজ দি প্রিন্সিপাল গ্রাউন্ড ইন অল কমনওয়েলথ, অর্থাৎ জনগণের যে রাষ্ট্র এইটার সকল বিষয় নির্ধারণের এখতিয়ার সে ধর্মের উপর রাখতেছে। দ্য রোমান, এখানে বদিন পলিবিয়াসের যেই যুক্তি এটাকে সে আবার নিজে করতেছে, ফ্রেম করতেছে যে রোমানদের আসলে ধর্ম, মানে তারা যে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে এর পিছনে প্রধান শক্তি আসলে তাদের ধর্ম ছিল। এটা বদিন বলতেছে পলিবিয়াসের বক্তব্য আকারে। কিন্তু এখানে পলিবিয়াস কি ভুল করে সেটা বদিন বলতেছে যে পলিবিয়াস ভুলে যায় যে রিপাবলিক ঘটনাটা আসলে একটা, মানে রিপাবলিক বইটা যখন প্লাটো লিখতেছে বা আমরা যখন রিপাবলিক বুঝতে চাইতেছি বা কমনওয়েলথ বুঝতে চাইতেছি, এইটা আসলে প্লাটো লিখছিল একটা ন্যায়শাস্ত্র আকারে, অর্থাৎ এ বুক অফ জাস্টিস। মানে একটা কমনওয়েলথের সেন্টার কী হবে, কোর কী হবে, এটা না ধর্ম, এটা না টাইরানি, এটার গোড়াটা হলো জাস্টিসে বা ন্যায্যতা বা ন্যায়, বৈষম্য বিরোধী আমাদের মানে আমরাও তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে দিচ্ছি যেটার কেন্দ্রে আসলে এই বৈষম্য বিরোধিতা মূলে, এবং ধরেন ঘোষণা, মানে ৭১ ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো প্লাটোর উদ্দেশ্য এটা ছিল, সেও বলছে রাষ্ট্র যখন আমি লিখতে বসছি, রাষ্ট্র নিয়ে আমি যখন একটা বই লিখলাম এটা ন্যায়ের বই হয়েছে। মোর ওভার দিস অ্যাটিটিউড ইজ অ্যান আনওয়ার্থি বিট্রেয়াল অফ দ্য স্যাক্রেড লজ অফ নেচার, অর্থাৎ সে এই ঝোঁকটাকে বলতেছে যে যদি আমরা জাস্টিসের কথা মাথায় না রাখি, সেইটা বরং যে প্রকৃতি এবং যে খোদার আইন এটাকে লঙ্ঘন করা হবে। বদিন বলতেছে ফর জাস্ট অ্যাজ দ্য গ্রেট লর্ড অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে প্রভু মানে আল্লাহ, সে যতটা ন্যায়পরায়ণ, স্ট্রং ইন ইজ উইজডম অ্যান্ড রাইশিয়াসনেস, মানে রুলস ওভার দি এঞ্জেলস, সে ফেরেশতাদের উপর শাসন করে এবং ফেরেশতারা মানুষের উপর শাসন করে, এই মানুষ আবার প্রাণীর উপর, যেমন আত্মা দেহের উপর শাসন করে, যেমন কী বলে বেহস্ত পৃথিবীর উপর শাসন করে। এটা এভাবে সে সাজাইতেছে, বদিন সাজাইতেছে যে যেভাবে ঈশ্বর ফেরেশতাদের উপর শাসন করে, ফেরেশতা মানুষের উপর এবং মানুষ অন্য পশু পাখির উপর, এই যে সে এখানে কী একটা লজিক বানানোর চেষ্টা করছে, একটা কীভাবে এই এখতিয়ার হস্তান্তর হইতেছে, খোদার এখতিয়ারটা মূলত সে এই ঘটনাটাই আবার দেখাইতেছে এইখানে, যে দি হেভেন ওভার আর্থ, রিজন ওভার অ্যাপেটাইট, অর্থাৎ আপনার প্রবৃত্তির উপর আপনার বুদ্ধির যে দখল, so that whatever is less fitted to rule may be directed and guided by that which can protect and preserve it, অর্থাৎ যা কিছু শাসন করতে অযোগ্য তাকে যা খোদা এবং প্রকৃতির আইন দ্বারা সে উপযোগী শাসন করার, সে যেন শাসন করতে পারে, এই ব্যবস্থাটা করে দেওয়া ইন রিটার্ন ফর ইস অবিডিয়েন্স, অর্থাৎ এই যে একটু আগে যে বললাম অনুগত থাকা, আদেশের প্যারাডাইম অনুমান করে একদল আদেশ দিবে, একদল আনুগত্য থাকবে, মানে অনুগত থাকবে, এই ঘটনাটা তারা অনুমান করে নিতেছে এই যে ন্যাচারাল ল এবং যে ডিভাইন ল এইটার সাপেক্ষে। যেমন এটাই তো পৃথিবীর নিয়ম হওয়ার কথা, যে একদল যে আসলে শাসন করতে পারে না, এটা সে ধরে নিচ্ছে জনগণ শাসন করতে পারে না কিংবা প্রজারা শাসন করতে পারে না, তাকে যে বরং শাসন করার এখতিয়ার যার আছে, শাসন করার যার গুণ সে খোদা প্রদত্ত, সে বরং এই শাসনটা করে দিবে তাকে। বাট ইফ ইট হ্যাপেন অন দ্য আদার হ্যান্ড দ্যাট দ্য অ্যাপেটাইটস আর ডিসঅবিডিয়েন্ট টু রিজন, অর্থাৎ প্রবৃত্তি বুদ্ধির কাছে জয়ী হয়ে উঠলো এবং যে প্রিন্স সে খোদার উপর জয়ী হয়ে উঠলো, আমরা দেখি যে খোদা এইসব ক্ষেত্রে সে বদলা নেয়, অ্যাভেঞ্জ করে সেই রং ডুইং, এই যে খারাপ কাজ এটাকে সে বদলা নেয়, অ্যান্ড টু সিকিউর এক্সিকিউশন অফ ইটার্নাল ল, তার যে এই পরম যে তার আইন, এই যে ব্যবস্থা সে টিকায় রাখতে চায়, এইটাই যখন এই প্রবৃত্তি বুদ্ধিকে হারায় ফেলে, বুদ্ধির উপর জয় করে এবং খোদার আইনের উপরে যদি যখন রাজারা বিদ্রোহ করে সেসব ক্ষেত্রে খোদা নিজের যে অনন্ত আইন, তার যে পৃথিবী সৃষ্টি থেকে তার যে আইন চলতেছে, আইন যে বয়ে যাচ্ছে, ঠিক আছে, জগৎ যে আইনের মধ্যে ধরে আছে, যে জগৎ যে আইনের মধ্যে প্রতিষ্ঠিত, সেই আইনের মধ্যে যদি কেউ বাধা দেয় তখন সে গজব ফেলে, তখন তিনি গজব ফেলে। আমরা বললে গজব ফেলে, মানে আল্লাহর আইনের মধ্যে যদি আপনি হস্তক্ষেপ করেন তাহলে আল্লাহ আপনার উপর গজব ফেলে। এটা হলো বদিনের যুক্তি। এইটাও বদিনের ওনার খুবই গুরুত্বপূর্ণ একটা আছে, আর্গুমেন্ট আছে, কেন রাজার সার্বভৌমত্ব ধরে রাখতে হবে এবং কোনো মানুষ, কোনো প্রজারা তার মধ্যে ইন্টারভিউ করতে পারে না, কোনো প্রজার হস্তক্ষেপ করেন। তিনি বলতেছেন যে খোদার আইন, মানে যখন রাজারা খোদার আইনের উপর হস্তক্ষেপ করে তখন খোদারা অন্য রাজাদের মাধ্যমে রাজার উপর বদলা নেয়, কিন্তু প্রজারা কখনো সেই বদলা নিতে পারবে না, প্রজারা কখনো রাজা সার্বভৌম হস্তক্ষেপ করতে পারবে না, কেননা রাজা পবিত্র, সে পবিত্র ক্ষমতা ধারণ করে, আর এই পবিত্র ক্ষমতার বলেই
রাজা সমস্ত প্রজার উপরে নিজের হক বা নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এইটা ব্যতিক্রম হতে পারে। এটা ব্যতিক্রম ঘটলেই খোদার আইনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, প্রাকৃতিক আইনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, এবং এই কারণেই প্রজারা কখনো রাজার ক্ষমতা যাইতে পারবে, প্রজারা কখনো রাজার ক্ষমতা দখল করতে পারবে, অধিগ্রহণ করতে পারবে না। এইটা হচ্ছে রাজার সার্বভৌমত্ব। অর্থাৎ সার্বভৌমত্ব পারপেচুয়াল এবং একই সঙ্গে হচ্ছে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটা একক, অবিভাজ্য এবং চিরস্থায়ী। একজন ব্যক্তির মধ্য দিয়ে সে অবিভাজ্য এবং একক ক্ষমতা হিসেবে হয়। উনি আসলে দেখাইতেছে যে রাজারা আসলে এই যে মানুষের যে প্রাকৃতিক ইতিহাস অথবা তার যে প্রকৃতির মধ্যে যে শাসন বা প্রকৃতির মধ্যে যে ভারসাম্য, প্রকৃতির মধ্যে যে আইন, সেই আইনের মধ্য দিয়েই রাজা এবং প্রজা নির্ধারিত হয়। রাজারা মানে অর্থাৎ দেখে গেলে কী দেখাইছে যে রাজারাই সমস্ত কিছু, সে কূটচক্র দিয়ে, সে আপনার কৌশল দিয়ে, সে রাজনীতি দিয়ে সমস্ত কিছু আপনার দখল করতে পারে, সমস্ত কিছুর উপর সে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এবং তার অধিকার এই রাজারাই হচ্ছে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত, প্রাকৃতিকভাবে তার অধিকার প্রতিষ্ঠিত। এই কারণে রাজারা রাজা, এটা হচ্ছে তার প্রিন্স। ঠিক আছে, এখন বদিনের তর্কটা কি বলতে, এই যে রাজার যে ক্ষমতা, এই রাজার ক্ষমতা সে যাই করুক না কেন, এটা সার্বভৌম বা একটা অবিভাজ্য ক্ষমতার মাধ্যমে, এটা স্বতন্ত্র, এটা চিরস্থায়ী এবং এটা একক, এটা রাজার সঙ্গে যুক্ত, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে। ঠিক আছে, এইটা এই সমাধানের কারণে, বদিনের সমাধানের কারণেই তখন ফ্রেঞ্চ থেকে মানে ফ্রেঞ্চের যে আপনার যে গৃহযুদ্ধ চলতেছিল, সেই ধর্মযুদ্ধের একটা মীমাংসা ঘটে, এবং সেই ধর্মযুদ্ধটা কেন হইতেছিল, রাজার সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ, তার মধ্যে রাজার সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ দিচ্ছে, এবং ভূখণ্ডের উপর যে রাজার যে সার্বভৌমত্ব, তার যে আপনার অধিকারের মধ্যে হস্তক্ষেপ দিতেছে, তাহলে এটা আর করা যাবে না। বরং যে রাজা, তার প্রতি সমস্ত মানে তার সমস্ত আনুগত্য বা সমস্ত অধিকার করতে হবে, সমস্ত সম্মান তার উপর আপনার সুপর্দ করতে হবে, তার সেইখানে হস্তক্ষেপ করা যাবে। এবং তার সার্বভৌমত্ব যখন নিশ্চিত হবে, তখন তার মাধ্যমে সমস্ত জাতি, সমস্ত জনগোষ্ঠী নিরাপদ থাকবে। রাজার নিরাপত্তাই, রাজার ক্ষমতাই হচ্ছে আমাদের ক্ষমতা, আমাদের নিরাপত্তা। রাজার ক্ষমতা যদি বিঘ্নিত হয়, তাহলে আমাদের কোনো ক্ষমতা থাকবে না, আমাদের রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। এইটা হচ্ছে তার কথা। তার যে আইন অথবা তার যে আইনি সার্বভৌমত্ব অথবা তার যে সার্বভৌমত্বের কল্পনা, এই কল্পনাই হচ্ছে রাজতন্ত্রের একটা ছাপ, রাজতন্ত্রেরই একটা নকল। রাজতন্ত্র তারই একটা সেকুলারাইজ লুক, মানে রাজতন্ত্রের মধ্যে যে থিওলজি মানে চেপে বসছিল, এটারই একটা সেকুলার খোলস দিয়ে আধুনিক রাষ্ট্র নিজেকে জাহির করছে। হ্যাঁ, মানে রাজতন্ত্রের প্রতিফলন হচ্ছে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব। এটা আপনাদের মাথায় একদম আমরা এইটাই প্রবলেমেটাইজ করতে চাচ্ছি যে রাজতন্ত্রের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বকে প্রথম চ্যালেঞ্জ করা হচ্ছে জনগণ, তার প্রজারাই চ্যালেঞ্জ করে। এবং আপনি দেখবেন যে এই যে সার্বভৌমত্বকে রাজার হাতে থাকবে নাকি সার্বভৌমত্ব পিপলের রিপ্রেজেন্টেটিভের কাছে থাকবে, পিপলের প্রতিনিধির কাছে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে বদিনের যে প্যারাডাইম নিয়ে যখন আমরা আলাপ করতেছি, তখন আমাদের মতো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর দিকে তাকাবে। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর মধ্যে যেখানে সংবিধানই সার্বভৌম, যেখানে প্রধানমন্ত্রী আপনার সমস্ত কিছুর আদেশ দেয়, প্রধানমন্ত্রী সমস্ত নির্বাহী ক্ষমতার একচ্ছত্র অধিকার রাখে, তখন সেখানে বদিনের যে সার্বভৌম আদেশ বা সার্বভৌম রাজা, সেটাই আমাদের প্রধানমন্ত্রীর নাম চাইতে হবে। এর থেকে পৃথক না এটা। ঠিক আছে, এটা আপনার মডার্ন ইউরোপিয়ান যে হিস্ট্রি, তার ক্রাইসিস, তার সমস্যা, এবং তারা আমাদের উপর এই সমস্যা চাপাইতেছে। ঠিক আছে, এই সমস্যা আমাদের উপর চাপাইতেছে। এই কারণে মডার্ন স্টেটের সবসময় একটা টোটালিটারিয়ান রেজিম হওয়ার সম্ভাবনা থাকে, সবসময় অ্যাবসলিউটিস্ট রেজিম হয়ে যায়, ফেসিস্ট রেজিম হয়ে যায়। বিভিন্ন আপনার জার্মান এক্সেপশনালিজমের ব্যাপারে তো জানেন আপনারা। পুরো ইউরোপের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের পরে সবথেকে দ্রুত যেসব ইউরোপের যে সমস্ত দেশগুলোতে আপনার ডেমোক্রেটিসাইজেশন মানে গণতান্ত্রিকীকরণ হয়, আধুনিকায়ন হয়, তার ভিতরে জার্মান একটা অন্যতম দেশ। ঠিক আছে, কিন্তু জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে মানে 30 বছরের মধ্যে আপনার হিটলার পয়দা হলে কীভাবে? কেননা আপনার জার্মানির মধ্যে তার মডার্ন স্টেট বলতে মানে আপনার এই যে মডার্নাইজেশন বলতে বা গণতন্ত্রণ বলতে তারা মনেই করছিল যে শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোকে আপনার ভেজিটেবল সাজান, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে এলিট শ্রেণীগুলোকে প্রতিষ্ঠা করা, এতে ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করা। ঠিক আছে, মাধ্যমে আপনারা দেখেন যে মডার্ন স্টেটকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্রিটিক্যালি দেখবো, এর যে চরিত্র অথবা এর যে বৈশিষ্ট্য, এটাকে যতক্ষণ আমরা ক্রিটিক্যালি দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমরা এই ফেসিবাদের সম্ভাবনা থেকে আমরা বের হতে পারবো। ফেসিবাদের সম্ভাবনা থেকে আমরা আমাদেরকে বের করতে পারবো, ফেসিবাদের সম্ভাবনা থেকেই যাবো। ঠিক আছে, ওকে। তো এখন এই যে বদিন দেখাইলো কিভাবে ঈশ্বরের যে পরম আইন, এটারই আসলে কন্টিনিউয়েশন রাজা নিজের ক্ষমতা চর্চার মাধ্যমে করে। এই জায়গায় সে দুই ধরনের সে হইতেছে। সেটা একটা, সে বলতেছে যে when I speak of justice, মানে justice as commonwealth, I understand the practical wisdom of ruling the rectitude and with integrity, অর্থাৎ শাসনের যে বুদ্ধি এবং এই নিষ্ঠার সঙ্গে শাসন করার যে চর্চা, এটাই হলো আসলে জাস্টিস।
It is therefore the grossest incongruity in matters of state and of dangerous consequence to teach the prince rules of injustice. অর্থাৎ যেই প্রিন্সের আসলে খোদার আইন বরকরার রাখার কথা, তার খোদাই এখতিয়ার জারি রাখার কথা, সে যদি অন্যায় শিখা ফেলে তাহলে কি হবে? তো তাকে এই অন্যায় শিখানো এবং সে যদি নিজের ক্ষমতা জমানোর জন্য সে স্বৈরাচারী হয়ে ওঠে, সেক্ষেত্রে কি আসলে আমরা কী করতে পারি? এটা পরবর্তী এই প্রিফেসেই পরবর্তীতে বদিন বলবে যে আসলে আমাদের কিছু করার নাই, আমরা খালি দোয়া করবো আল্লাহ যেন তাকে সদ্বুদ্ধি দেয়। এবং এই নিরিখে কি আসলে জনগণ ইন্ডিউস মানে ক্যান দিস ইন্ডিউস দ্য সাবজেক্ট টু রেবেল এগেইনস্ট দ্য ন্যাচারাল প্রিন্স? এখানে আবার বলছে তাদের যে প্রাকৃতিক রাজা, এর বিরুদ্ধে কি জনগণের শাসন করার কোনো এখতিয়ার থাকে? ও মানে বদিন বলবে যে না, থাকে না, কারণ ইট ওপেন্স দ্য ডোর টু এ লিসেন্টাস অ্যানার্কি। অর্থাৎ জনগণ যদি এই যে রাজা অন্যায় শিখে ফেলছে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, এটা আসলে মব ক্রিয়েট করবে, এটা অ্যানার্কি হয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তেও আমাদের সমাজে জনগণ কথাটা যে সততা কিংবা নিষ্ঠার সঙ্গে আমাদের বুদ্ধিজীবী মহল উচ্চারণ করতে পারে না, এটা এই ধরনের ইমাজিনেশন থেকেই জাত, যে তারা আসলে মনে করে জনগণ আসলে মানে জনগণের নিজেকে গঠন করার এখতিয়ার আসলে নাই, এবং তারা যদি এটা কইরা ফেলে সে একটা মব ঘটাবে, সে একটা কী বলে অ্যানার্কি সৃষ্টি করবে। এবং এই কারণে আমাদেরকে ধরেন গণঅভ্যুত্থানের পরপরও যখন আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের কথা বলতেছিলাম, তারা সাংবিধানিক ধারাবাহিকতার নামে পুরাতন ফ্যাসিস্ট সংবিধান রেখে দিল। তারা বলে সংবিধান ছাড়া দেশ কীভাবে চলে? অর্থাৎ তাদের ধারণা যে একটা বই দ্বারা দেশে শাসন হয়, এবং এই যে একটা বই যেখানে আইন লেখা, খোদার আইন লেখা, এটা তো এক ধরনের বিবলিক্যাল ইমাজিনেশন। অর্থাৎ আমরা এখনও পরিচালিত ওই ধরনের একটা রাষ্ট্রকল্পনা দ্বারা, যেখানে সংবিধানের দ্বারা আসলে রাষ্ট্র চলে, এবং জনগণ যে নিজেকে গঠন করার এখতিয়ার রাখে এবং নিজেকে সে কীভাবে বানাইতে চায় এই বুঝটা তার আছে, কিংবা সেই বুঝটা রাখার সম্ভাবনা রাখে, এইটা আমাদের এখানকার বুদ্ধিজীবী মহলে ইমাজিনেশনে নাই। কারণ সংবিধানের দিক থেকে আমাদের জনগণ সবসময় একটা কলোনিয়াল সাবজেক্ট হিসেবে, এবং সংবিধান কথার মধ্যেই তো এটা নিহিত যে বিধানের দ্বারা আমি তাকে শাসন করব। এটা আবার আমরা কানেক্ট করতে পারি আমাদের ওই প্যারাডাইম অফ কমান্ড, মানে সংবিধান হলো প্যারাডাইম অফ কমান্ড, মানে কনস্টিটিউশনের অনুবাদ যখন এখানে সংবিধান হয়, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং আমাদের যে কলোনিয়াল যেই আমাদের টেন্ডেন্সি, এটার একটা প্রকাশ বা সিমটম হলো যখন আমরা অনুবাদ করি সংবিধান। কিন্তু কনস্টিটিউশনকে যখন আমরা একটা জনগোষ্ঠীর পরিগঠনের প্রক্রিয়া আকারে বলতে চাই, এইটা একটা কি বলা যায়, এইটাই হলো পপুলার সভরেন্টির আলাপ। আমি আবার বদিনে ফিরি। বদিন এখানে দ্বিতীয় কথা বলতেছে যে দিস টু সর্ট অফ মেন, এই যে দুই রকম, একটা যেখানে রাজা আসলে অন্যায় করতেছে, এবং আরেকটা জায়গায় যেখানে আসলে জনগণ বিদ্রোহ করতে চাইতেছে। এই যে দুই দলের কথা যখন বলা হয়, যদিও তারা দুইটা বিপরীত জায়গা থেকে লেখে, তারা আসলে রাষ্ট্র ফালাই দিতে চায়, মানে দে কনস্পায়ার টুগেদার ফর দ্য রুইন অফ দ্য কমনওয়েলথ, নট সো মাচ ফ্রম ম্যালিস, এটা তারা যে বিদ্বেষ থেকে করে এমন না, অ্যাজ ফ্রম ইগনোরেন্স অফ অ্যাফেয়ার্স অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্র কীভাবে চলে বা অবস্থা কীভাবে বিরাজমান, এটা বুঝার ব্যর্থতা থেকে তারা এই ঘটনাটা ঘটায়। এর মাধ্যমে বদিন বলতে চাইছে যে আমি এখন রাষ্ট্রের এই স্টেট অফ অ্যাফেয়ারটা ব্যাখ্যা করবো, যে রাষ্ট্র আসলে কীভাবে চলে এটা ওরা বুঝতে পারে না, আমি এখন ব্যাখ্যা করবো। যেটা আপনার প্রশ্নে উঠে আসলো যে ম্যাকিয়াভেলি থেকে বদিন আলাদা হইলো, আলাদা হয় নাই আসলে এক অর্থে, মানে কিন্তু সে নিজেকে তার সময় দ্বারা এভাবে সাজাইতেছে, এবং মানে রাজার শাসনকে প্রাকৃতিক বলার মাধ্যমে সে মনে করছে একটা বিপ্লবী ঘটনা ঘটায় ফেলছে, মানে সে নিজেকে ম্যাকিয়াভেলি থেকে দূরত্বে রাখতেছে। যে আমরা প্রথম যে প্রিফেসটা ছিল এটা পড়ে ফেলছি, মানে ওটার যে চুম্বক অংশগুলো। দ্বিতীয় প্রিফেসটা খুবই ইন্টারেস্টিং। সে শুরু করতেছে ধরেন যখন লেখা হইলো, মানে যখন গণঅভ্যুত্থান হইলো, পরবর্তী সময়ে আমরা জানি নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র প্রণয়ন হয় নাই, পরবর্তীতে ওই যে উপর থেকে যে কমিটি চাপায় দেওয়া হইলো। একটা জনগোষ্ঠী নিজের ভাগ্য নির্ধারণ কিভাবে করবে, এইটা একটা এলিট শ্রেণী তার গোল টেবিলে বসে নির্ধারণ করে। এই যে এই ফেনোমেনাটা, এইটাকে ফরাদ ভাই বলছে যে এক ধরনের উকিলি মনোভাব, উকিলি কথাটা সে বারবার বলছে। তো বদিন এই প্রিফেসের শুরুতেই উকিল শ্রেণীর প্রশংসা করে শুরু করতেছে, যে সে বলতেছে একটা কমনওয়েলথে সবচেয়ে ইলাস্ট্রিয়াস ম্যান বা সবচেয়ে রঙিন মানুষ, সবচেয়ে এই মর্যাদা তাদের, দ্য জুরিস্ট হু হ্যাভ লার্ন টু এস্টাবলিশ কমন ম্যান, অর্থাৎ রাষ্ট্র কীভাবে বানায় এটা যারা শিখে গেছে, এবং টু মার্ক দ্য বাউন্ডারিজ অফ স্টেট, এবং এই যে রাষ্ট্রের সীমানা কীভাবে নির্ধারিত হবে এইটা যারা জানে, এবং টু ডিসাইড দ্য কজ অফ কিং, অর্থাৎ রাজা যখন তার আদেশ প্রণয়ন করে এইটার যে যুক্তি, এইটা সেই শ্রেণীটা দেয়, এবং টু বিল্ড আপ দ্য মোরালিটি অফ পিপল, এবং জনগণের যেই নৈতিকতা এটাও নির্মাণের পিছিয়ে এই শ্রেণীর ভূমিকা আছে, এবং টু অ্যাডজাস্ট দ্য ডিভাইন অ্যান্ড হিউম্যান লস টু দ্য নিড অফ ম্যান লিভিং ইন সোসাইটি, অর্থাৎ সমাজে মানুষ যেভাবে আছে তার যখন খোদার আইন কিংবা মানুষের আইন বুঝতে বা এটা চর্চা করতে সুবিধা অসুবিধা, এটা এই শ্রেণীটা দেখে। এবং সেই জায়গা থেকে বদিন পরে বলতেছে যে এই বাস্তব জ্ঞান এটা আসলে বই পড়া হবে না বা স্কুল কলেজে শেখার জিনিস না, বরং এটা এই
রাজনীতি আইনের যে ময়দান, লড়াইয়ের ময়দান এইখানে ঘটে, এবং সে বলতেছে এই লড়াইয়ের ময়দানে যে এই চিন্তার বিকাশটা ঘটে, এটা আসলে সবচেয়ে বেশি দেখা যায় আইন প্রণয়ন শাস্ত্রে বা জুরিসপ্রুডেন্সে, এবং এটা সবচেয়ে বেশি তখনই বোঝা যায় যখন আমাদের মতো আমরা যখন বিপদে পড়ে, এই মুহূর্তে আমরা যে বিপদে আসছি যেখানে রাষ্ট্র ভেঙে যেতেছে, বদিন বলতেছে এটা, বদিনের কণ্ঠে যে রাষ্ট্র বা মানে এখানে বদিন বারবার স্টেট আমরা যেখানে এখন যেভাবে ক্যাপিটাল এস আকারে স্টেট বুঝি, তখন এটা আসলে এইভাবে ছিল না। মানে এখন যে ওয়েস্টলিও স্টেট এবং একটা নিউ লিবারাল ইকোনমি শাসিত একটা স্টেট যেভাবে আমরা ইমাজিন করি, এইটা তখন আসলে ছিল না। তো সে বারবার স্টেটস কথাটা বলে, বিভিন্ন স্টেট কথাটা সে অবস্থা আকারেও বলে, অর্থাৎ রাষ্ট্রের আদি অর্থ যে আসলে অবস্থা বা একটা পলিটিক্যাল অবস্থাকে আসলে স্টেট বলে, এবং ওই সময় বিভিন্ন রকমের পলিটিক্যাল স্টেট বিরাজমান ছিল, একই সাথে বিভিন্ন মডেল। বদিন মোনার্কি বলতো স্টেট বুঝে, সে ডেমোক্রেসি বলতো স্টেট বুঝে, সে অ্যারিস্টোক্রেসি বলতো স্টেট বুঝে, সে বিভিন্ন অবস্থার ব্যাখ্যা করে। সে যখন বলে আমি স্টেটের ব্যাখ্যা করব, সে আসলে এই বিভিন্ন শাসনের মডেলের বা শাসনের যে অবস্থা এইটার সে ক্রিটিক করে। আমরা বলি না স্টেট অফ মাইন্ড, অনেকটা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ তর্ক আছে। যখন তখন আপনার রোমান আইন নিয়ে একটা তর্ক চলতেছিল যে রোমান আইন যখন ব্যাখ্যা করে, তখন কি মধ্যযুগের ব্যাখ্যাকার বা শারেখদের, মধ্যযুগের মুফাসসিরদের ব্যাখ্যা গ্রহণ করবো, নাকি রোমান আইনের মূল তর্ক বা মূল টেক্সটের দিকে ফেরত যাবে? ঠিক আছে, এই তর্কটা চলতেছিল। এই তর্কটার কারণ ছিল প্রথমত মানে তখনকার যে ফ্রান্সের যে সামাজিক যে ইতিহাস, সামাজিক যে আইন, অথবা তাদের যে সামাজিক সংস্কৃতি, সামাজিক আচার, ঠিক আছে, এইগুলো সরাসরি আপনার রোমান আইনের মধ্যে তারা কীভাবে অ্যাডপ্ট করবে, ঠিক আছে, অথবা আদৌ অ্যাডপ্ট করা যায় কিনা, ঠিক আছে, আদৌ এগুলোকে সামঞ্জস্য করা যায় কিনা, তার আপনার সেই প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো যখন আপনার এই যে বদিন এই বইটা লেখে, তখন বদিনের এই পুরো বইটার উনি এই যে ফ্রেঞ্চের যে সামাজিক যে আচরণ, অথবা তাদের সামাজিক যে আইন, সামাজিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা এবং রোমান আইনের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে ফেলছেন। দেখবেন যে আপনারা যখন বইটা পড়বেন তখন বারবার তিনি রোমান আইনের বা রোমান আইনকে কোডিফাইন করতেছেন বারবার, এবং ইউরোপিয়ান যে সভ্যতা এবং ইউরোপিয়ান সভ্যতার মধ্যে একটা সামঞ্জস্য বিধান হচ্ছে এর মধ্যে, অর্থাৎ গ্রিক ও খ্রিস্টান সিভিলাইজেশনের ভিত তৈরি হয়েছে এর মাধ্যমে। বুঝছেন, বদিনের বইটা পড়লে আপনার এই মজাটা পাবেন কীভাবে রোমান আইন এবং ইউরোপিয়ান সমাজ বা ইউরোপিয়ান সংস্কৃতির মধ্যে কীভাবে যোগসাজশ বা সামঞ্জস্য তৈরি হচ্ছে, সমন্বয় হচ্ছে। বদিনের বইটার উপরে এই যে উদয় ভাই যে আপনার প্যারাগ্রাফটা এখন আলোচনা করছেন, সেইখানে তিনি গ্রেট পোজাস একজন রোমান আইন নিয়ে তখন যে তর্ক চলতেছিল, সেই তর্কের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পোজাস, ঠিক আছে, পোজাস নামে তিনি পরিচিত, তিনি একজন অ্যাডভোকেট, ঠিক আছে, আবার একই সঙ্গে তাকে রোমান আইনের খুব গুরুত্বপূর্ণ একজন শাস্ত্রবিদ বা ফিলোলজিস্ট বলা হয়, ঠিক আছে, ভাষাজ্ঞ বলা হয়। তো বদিনের ব্যাপারে তার আপত্তি, বদিন যখন এই বইটা লিখতেছে তখন বদিনের বইটার ব্যাপারে তার আপত্তি ছিল যে বদিন এই বইটার মধ্যে রোমান আইনের যে মূল টেক্সট, মূল যে শব্দ অথবা তার যে শব্দত্ব, সেই শব্দত্ব দিক খেয়াল করেন, বরং তিনি আপনার এই যে সবসময় আপনার এই যে কনটেক্সটের মধ্যে মানে ফরাসি সমাজের মধ্যে যে সমস্ত আচার সংস্কৃতি অথবা মধ্যযুগের যে সমস্ত ব্যাখ্যাকার, তাদের ব্যাখ্যাগুলোকে তিনি প্রাধান্য দিচ্ছেন। তখন বদিন এটার উত্তর দিচ্ছেন এইভাবে যে তোমার যে স্কুলে তুমি যে স্কুলে যে ফিলোলজি শিখাও, অর্থাৎ রোমান আইনের মূল বইগুলো পড়াইয়া তুমি যে আইন শিখাও, আর যে বাস্তব যে সামাজিক যে সমস্ত আইন কানুন, অথবা যে আমরা যখন অ্যাডভোকেসি করি, কোর্ট কাছারির মধ্যে যখন তর্ক বিতর্ক বাহাস করি, তখন সেই আইন আর এই আইন এক না, বরং সমাজের মধ্যে যে সমস্ত বিদ্যমান তর্ক বিতর্ক, তার মধ্যে ওই সমস্ত আইনের মানে নানান রকম পরিবর্তন করে, এবং তার মধ্যে দিয়ে স্টেটের ফাউন্ডেশনাল আইনগুলো তৈরি হতে থাকে। তখন মানে এইটা আমাদের কেন বোঝা প্রয়োজন, কেননা আপনার আইন বা আপনার যে সমস্ত শাস্ত্রগুলো আছে, মানে আপনার হিউম্যানিটিসের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, এগুলো অধিকাংশ হচ্ছে ভাষা তত্ত্ব থেকে প্রভাবিত, ঠিক আছে, মানে ভাষা তত্ত্বের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আপনার যে বিদ্যমান যে সমস্ত টেক্সট বা বিদ্যমান যে সমস্ত তর্ক বিতর্ক, এইগুলো যখন আপনি একটা টেক্সটের ভিত্তিতে ব্যাখ্যা করেন, তখন অনেকভাবে পরিবর্তন হতে থাকে, তখন ফ্রান্সের মধ্যেও অনেক পরিবর্তন হচ্ছে। লিখিত আইন ভার্সেস তোমার প্র্যাকটিক্যাল আইন, হ্যাঁ, লিখিত আইন ভার্সেস প্র্যাকটিক্যাল, এইভাবে বলতে পারি। পরে বদিন আমরা কন্টিনিউ করি। বদিন বলতেছে আই এম অ্যামেজড দেয়ার আর পিপল হু থিঙ্ক, এখানে বদিন নিজের যে তার যে ক্রিটিসিজমগুলো এটাকে অ্যাড্রেস করতেছে, যে আই এম অ্যামেজড দ্যাট দেয়ার আর পিপল হু থিঙ্ক আই কনসিড সামওয়াট মোর টু দ্য পাওয়ার অফ ওয়ান ম্যান দ্যাট বিফিটস এ ওয়ার্দি সিটিজেন অফ কমনওয়েলথ, অর্থাৎ আমি একজন ব্যক্তির উপর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেই এমনটা অনেকে মনে করে আমার তত্ত্ব সম্বন্ধে। সেখানে সে আরেকটা প্রশ্ন বইয়ের উপরে, ঠিক আছে, এটা আবার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বদিনের এই বইটার উপরে এই প্রিফেসটার মধ্যে দুইটা প্রশ্ন উত্তর দিচ্ছে, একটা হচ্ছে গ্রেট পোজাস বা আইন বিশারদদের তর্ক মানে প্রশ্ন, আরেকটা প্রশ্ন করতেছিল প্যারিসের কিছু তরুণরা, ঠিক আছে, প্যারিসের কিছু তরুণরা বদিনের ব্যাপারে বলতেছিল যে বদিন তার বইয়ের মধ্যে তিনি একটা অ্যাবসলিউট ক্ষমতা তৈরি করতেছেন, একজন ব্যক্তিকে অ্যাবসলিউট ক্ষমতা দিতেছে, ঠিক আছে। তখন বদিন কি বলে সেটা একটু সাবধানে শুনুন, ঠিক আছে, বদিন বলতেছে
বদিন বলতেছে যে আমি তো আসলে এটা করি নাই, আমি একজন রাজার উপর সর্বোচ্চ ক্ষমতা দেই নাই। কীভাবে দেই নাই? সে বলতেছে আমি জনগণের সম্মতি না নিয়ে তাদের উপর যাচ্ছে তাই কর আদায় করা হবে, এটা আমি কখনো বলি নাই। অর্থাৎ রাজা আসলে তাহলে মানে ওই সর্বোচ্চ ক্ষমতার আসলে অধিকারী থাকতেছে না, মানে সে এই যুক্তির ব্যবহার করতেছে যে আমি তো আসলে বলি নাই যে কর যা ইচ্ছা কর নিতে পারবে, অতএব আমার প্রতি যে ক্রিটিসিজম মানুষের যে আমি একটা ব্যক্তিকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলছি, এইটা আসলে ধোপে টিকলো না। এভাবে সে ডিল করতেছে এই প্রশ্নটাকে। তার যে বেসিক থিওরি যে পারপিচুয়াল, যে এটা অবিভক্ত, ওটাও টিকতেছে না, মানে সে নিজেকে ডিফেন্ড করতে যায় ওইটাকে, ওই তার নিজের তত্ত্বকে আবার সংকটে ফেলা দিতেছে একরকমের। তো যাই হোক, তো তার ক্রিটিসিজমকে সে কীভাবে অ্যাড্রেস করতেছে? একটা, সে বলতেছে আমি যাচ্ছে তাই কর আদায় করতে পারবে এই এখতিয়ার দেই নাই রাজাকে। দ্বিতীয়ত, প্রিন্স আর স্ট্রিনজেন্টলি বাউন্ড বাই ডিভাইন অ্যান্ড ন্যাচারাল ল মোর দেন দ্য সাবজেক্ট, মানে প্রজারা যতটা না খোদার আইন দ্বারা বাধ্য, আমি আমার লেখায় বলতে চাইছি যে রাজারা আরও বেশি বাধ্য। এর মাধ্যমে তো আমি তাদের ক্ষমতাকে খর্ব করলাম, আরও খর্ব করলাম। রাজারাই পবিত্র, ঐশ্বরিক আদেশের মাধ্যমে রাজারা পবিত্র, ঠিক আছে? এটা হলো বদিনের দ্বিতীয় যুক্তি যে কেন আমি সর্বোচ্চ ক্ষমতা দেই নাই। এবং সে বলতেছে যে সে এর পরবর্তী ঘটনা ব্যাখ্যা করছে যে সাবজেক্টস আর আর্মিং দেমসেলফ এগেইনস্ট দেয়ার প্রিন্স, অর্থাৎ জনগণ তাদের রাজার বিরুদ্ধে নিজেদেরকে সশস্ত্র করে তুলতেছে। এটা ধর্মযুদ্ধের পরিস্থিতি বলতেছে উনি কিন্তু। তখন আপনার দুইটা আপনার ঘটনা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে জন ক্যালভিন নামে একজন খুব গুরুত্বপূর্ণ, জন ক্যালভিনের আপনার তখন তার অনুসারীরা আপনার স্কটল্যান্ড দখল করে সেখানে তারা ক্যাম্প করছে এবং সেখানে প্রোটেস্ট্যান্টদের একটা নিউ সিটি, তারা একটা গির্জা শহর তারা তৈরি করছে এবং সেখানে সামরিক এবং যে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী তারা ওখানে জড়ো করছে এবং বিভিন্ন জোট করে তারা ফ্রেঞ্চের বিরুদ্ধে, ফ্রেঞ্চ সহ পুরো ইউরোপের কিছু কিছু এলাকায় তারা আপনার ওই পরিকল্পনা করে ফ্রেঞ্চ, নেদারল্যান্ড, তারপর হচ্ছে স্কটল্যান্ড তারা আগেই দখল করছে, তারপর ইংল্যান্ড, মানে ইংল্যান্ড তো প্রোটেস্ট্যান্টদের, মানে ফ্রেঞ্চ এবং নেদারল্যান্ড এই দুইটা জায়গা তারা দখল করার জন্য তারা এর আগে স্কটল্যান্ডে ক্যাম্প করছে। ক্যাম্প করার পরে তারপর ফ্রেঞ্চের যে প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে, এই প্রোটেস্ট্যান্টদেরকে তারা নিজেদের পক্ষে নিচ্ছে। তারপর আপনার ফ্রেঞ্চের যে আপনার তখন যে আপনার রাজপরিবারের বাইরে আরেকটা রাজবংশ ছিল, সেই রাজবংশকে তারা নিজেদের পক্ষে নিয়ে ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ তৈরি করে, একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করে। জনগণের একটা অংশকে তারা আপনার ফ্রান্সের তখন যে আপনার রাজ পরিবার তাদের বিরুদ্ধে খেপাই করে, ঠিক আছে? তখন এই পরিস্থিতি, তখন মানে আপনার বদিনের সার্বভৌমত্ব লেখা মূলত এই যে মনার্কিজম, মানে ফ্রান্সের যে মনার্কিজম, এটাকে ডিফেন্ড করতেছে। এবং তিনি এটা কেন ডিফেন্ড করতেছে বলতেছে যে জনগণ যদি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তো এই সার্বভৌমত্ব, মানে এই যে পবিত্র ক্ষমতা, এই পবিত্র ক্ষমতা তো ঠিক আছে, মানে পবিত্র ক্ষমতাকে অপবিত্র করা হবে, নোংরা করা হবে, ঠিক আছে? এবং তখন যে ধর্মযুদ্ধের পরিস্থিতির মধ্যে যে জনগণ যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, মানে ফ্রান্সই টিকে থাকবে না, ফ্রান্সের শেষ হয়ে যাবে, ওই দেশই টিকে থাকবে না, ওই ভূখণ্ডই শেষ হয়ে যাবে। ভূখণ্ড তখন ইংল্যান্ড বা স্কটল্যান্ড দখল করে নেবে। তখন তিনি এই দখল ঠেকাবার জন্য বলতেছে যে প্রজারা কখনই মানে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, কারণ রাজা যদি কোনো জুলুম করে, রাজা কোনো পাপ করলে, তাহলে একমাত্র খোদাই তারা শাস্তি দিতে পারে, অথবা অন্য রাজারা তারা শাস্তি দিতে পারে। প্রজারা কখনো শাস্তি দিতে পারে না, প্রজারা বরং রাজার আনুগত্য করবে, কেননা সে রাজার আইনের মাধ্যমে সে তার রাজার সঙ্গে বাইন্ড, ল মানে হচ্ছে টু বাইন্ড, বেঁধে ফেলা। রাজা তাদেরকে আইনের মাধ্যমে বেঁধে ফেলছে এবং সে প্রাকৃতিকভাবে খোদার আইনের মাধ্যমে রাজার আনুগত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ, এই অঙ্গীকার সে খর্ব করতে পারবে না। এইটা হচ্ছে তার যুক্তি। ওকে, তো বদিন যে জনগণ যে বিদ্রোহ করতে চায় এই ঘটনাটা সে ব্যাখ্যা করতেছে যে প্রিন্সেস সেন্ট বাই প্রভিডেন্স টু দ্য হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতিকে বরকত আকারে যেই রাজা দেওয়া হয়েছে খোদার কাছ থেকে, একে দে মাস্ট বি থ্রাস্ট আউট অফ দেয়ার কিংডম আন্ডার প্রিটেন্স অফ টিরানি, অর্থাৎ তারা স্বৈরাচারী হয়ে উঠলে তাদেরকে তাদের রাজ্য থেকে বাইর করে দিতে হবে। অ্যান্ড কিংস মাস্ট বি চোজেন, এই পার্টটা ইম্পর্টেন্ট, কিংস মাস্ট বি চোজেন নট বাই দেয়ার লিনিয়েজ, অর্থাৎ তাদের যে উত্তরাধিকার বা বংশ পরম্পরার সূত্রে রাজা নির্ধারিত হবে না, বরং উইল অফ পিপল, অর্থাৎ জনগণের অভিপ্রায় দ্বারা রাজা নির্ধারিত হবে। এইরকম গাল গল্প অনেকে বলতে চাইতেছে, এটা বদিনের কথা। বদিন জনগণ যখন বিদ্রোহ করতে চায় এইটার উছিলা আকারে এই সব কথা বলে যে রাজা আসলে বংশ পরম্পরা নির্ধারিত হবে না, বরং জনগণের অভিপ্রায় দ্বারা নির্ধারিত হবে। এবং রাজা যদি কী বলে কোনো অন্যায় ভূমিকা পালন করে তাকে ফালায় দেওয়াই হলো আমাদের কর্তব্য। এটা অনেকে বলা শুরু করছে। এটার কনটেক্সটে যে ধর্মযুদ্ধের একটা কনটেক্সট আছে, এই যে রাজাকে মাইরা ফেলা ক্ষমতা দখল, এটা একটা কমন টেন্ডেন্সি হয়ে উঠছিল ইউরোপে তখন। এদেরকে মোনার্কোম্যাক বলা হইতো। মোনার্কোম্যাক মানে যারা রাজ হত্যা করে, এটার অনুবাদ। তো মোনার্কোম্যাকদেরও মানে ধরেন এখানে আমরা ক্যালিভাস যদি আরেকটু ডিপলি যাই আমরা আরও এটা পাবো যে ক্যালিভাস বলতেছে ধরেন 1300 শতকেই ইউরোপে মার্সেলিয়াস প্রমুখ তারা এই আইডিয়াটা নিজেদের মধ্যে এক্সপ্লোর করে ফেলছে যে আসল মানে গির্জার ক্ষমতা এবং রাজার ক্ষমতা যখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, ওই মুহূর্তে আসলে সমাধানটা কী,
এইটার সমাধান যে আসলে একটা তৃতীয় বর্গ যেটার নাম জনগণ, এই বিষয়টা 1300 সালের মধ্যে ইউরোপে চলে আসছে আইডিয়া আকারে, অর্থাৎ বদিনেরও প্রায় 200 বছর আগে। এবং মোনার্কম একটা এই পুরাতন দলিল টলিল বের করে তারা তর্ক করতেছে যে যেহেতু জনগণই আসলে গির্জা এবং রাজা এই দুইয়ের মাঝে মানে এখতিয়ার রাখে নিজেকে গঠন করার, সেই ক্ষেত্রে এই যে ধর্মযুদ্ধ চলতেছে এই জায়গায় আমরা আসলে রাজাকে মেরে ফেলা ক্ষমতা দখল করতে পারি। এই আইডিয়াটা যখন বদিন কীভাবে নেয় এই আইডিয়াটা, এটা আমি একটু 2 বাক্য পড়বো। বদিন ধরেন 115 পৃষ্ঠা আমরা যে টেক্সট করতেছি এখানে, এ সাবজেক্ট ইজ গিলটি অফ ট্রিজন ইন দ্য ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ সে রাজদ্রোহিতা করতেছে নট অনলি ফর হ্যাভিং কিল্ড এ সভরেন প্রিন্স, অর্থাৎ একজন সভরেন রাজাকে মারার জন্য না শুধু, বরং অলসো ফর অ্যাটেম্পটিং ইট, অ্যাডভাইসিং ইট, উইশিং ইট, অর ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইট, অর্থাৎ রাজাকে আমি মারবো এটা ভাবাটাও আসলে ফার্স্ট ডিগ্রি রাজহত্যার সমান। এবং সে বলতেছে অল দ্য ইভিল থট আর নট সাবজেক্ট টু পানিশমেন্ট, অর্থাৎ একটা মানুষের খারাপ চিন্তাকে তো আমরা কখনো শাস্তি দিতে পারি না, কিন্তু এনিওয়ান হু হ্যাজ থট অফ মেকিং অ্যান অ্যাটেম্প্ট অন দ্য লাইফ অফ দ্য সভরেন প্রিন্স, কিন্তু কেউ যদি এটা ভাইবাও থাকে যে একজন সভরেন প্রিন্সের জীবনের উপর সে হানি ঘটাবে, is held to be guilty of a capital crime no matter how he repents, মানে সে যদি তওবা করে তার এটা থেকে কোনো হবে না, মাফ হবে না। মানে এটা বেসিক্যালি ওই যে ডিজিটাল সিকিউরিটি। তো আমরা এই কারণে বদিন আমরা পড়তেছি সভরেন্টির গোড়ার জায়গাটা বোঝার জন্য, এই কারণে যে আসলে আমাদের সামনে আমরা আমাদের বাস্তব পরিস্থিতির সাথে এটা লিঙ্ক করতে পারতেছি। তো সেই জায়গা থেকে এইটা তাড়াতাড়ি শেষ করি। আমি আরেকটা ক্যালিভাস থেকে একটা ছোট্ট অংশ বইলে আমি পুরোটা গুছাই ফেলবো। যে দিস ডকট্রিনস আর উইক, মানে এই যে তত্ত্বগুলা, যে প্রথমে কি একজন রাজা যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাকে ফালাই দিতে হবে একটা, দ্বিতীয় কথা হলো যে রাজা তার বংশ পরম্পরা নির্ধারিত হবে না বরং জনগণের অভিপ্রায় দ্বারা নির্ধারিত হবে। এই যে 2 আলাপ, এটা বদিন বলতেছে দিস আর ডকট্রিনস দ্যাট ওয়ার উইকেনিং দ্য ফাউন্ডেশন নট অনলি অফ দিস রিয়েলম, মানে এই জগতের সে ভিত্তি নাড়া দিতেছে এমন না, বরং সকল ব্যবস্থা মানে সকল অবস্থার পতন ঘটায় ফেলতেছে। মানে এই যে রাজাকে ফালাই দেওয়া যায় এই ঘটনাটা যখন সামনে চলে আসতেছে, এটা আসলে স্টেটের ধারণাটাকেই ভেঙে ফেলতেছে। এটা হলো রোলটা দেখতেছে যে রাষ্ট্রকে তাহলে আমাদেরকে নতুন করে বুঝতে হবে যে স্টেট অফ অ্যাফেয়ার আসলে কীভাবে ফাংশন করে, এবং স্টেট বিভিন্ন প্রকার যে অবস্থা বা বিভিন্ন স্টেটে সভরেন্টি কীভাবে কাজ করতেছে, এই প্রশ্নটা গোড়া থেকে বোঝা, এবং এই জায়গা থেকে সভরেন্টির আলাপটা সে তার মতো করে আনছে। এখানে বদিন তার মানে তার বক্তব্যটা রাখতেছে যে এই আলাপটা হইলো এটা রাষ্ট্র ভেঙে ফেলতেছে এই আইডিয়াগুলো। বদিন বলতেছে আই ডিনাইড দ্যাট ইট ওয়াজ দ্য ফাংশন of a good man or good citizen to offer violence to his prince for any reason, অর্থাৎ আমি এটার সাথে একমত না যে কোনো একজন ভালো নাগরিক কিংবা ভালো মানুষ তার প্রিন্সে যে কোনো কারণে তার প্রিন্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মানে এর কোনো কারণই হইতে পারে না ইহজাগতিক। however great the tyrant he may be, অর্থাৎ যত বড়ই স্বৈরাচারী যে সে হয়ে যাক, সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা আসলে কোনো যুক্তিকতা জনগণের নাই, এটা বদিন নিজের কনক্লুশন আকারে বলতেছে। এবং বলতেছে and contended that it is necessary to leave this punishment, অর্থাৎ রাজা যদি পাগল হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়, তা তাকে এই শাস্তিটা আসলে ঈশ্বরের কাছে ছেড়ে দিতে হবে, বরং খোদাই তার আইন বিরাজমান রাখতে এই পাগল কিংবা স্বৈরাচারী রাজার শাসন তার বিচারটা করবে, জনগণকে টাচ করতে হবে, এমনকি চিন্তাও করতে পারবে না, সেটাই। তো পরবর্তী আরেকটা কনক্লুশন বদিন নিজের জন্য বলতেছে যে I did so either that they might preserve as far as possible this royal form of government from destruction, অর্থাৎ শাসনের এই যে রাজকীয় ফর্ম এইটাকে যে কোনো মূল্যে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে হবে। বদিন এটা তার প্রজেক্ট হিসেবে বলতেছে। আবার পড়ি, দে মাইট প্রিজার্ভ অ্যাজ ফার অ্যাজ পসিবল দিস রয়্যাল ফর্ম অফ গভর্নমেন্ট ফ্রম ডিস্ট্রাকশন। কোন ডিস্ট্রাকশন? এই যে জনগণ সশস্ত্র হয়ে উঠতেছে, জনগণ নিজের অভিপ্রায় দ্বারা রাজা নির্ধারণ করে ফেলতেছে, এই ডিস্ট্রাকশনটা থেকে ঠেকাইতে হবে। অর এলস ইফ দিস রিয়েলম which seems to almost have been withered away through its antiquity is threatened with certain destruction that no effort or plan of man can ward it off, কিন্তু যদি এটা ঘটে যায় এমন বিপর্যয় আসবে যে মানুষ আর এটা থেকে কোনো উত্তরণ পাইতে পারবে না, এবং দে বি এন্টায়ারলি রুইন্ড বাই দি আনফোরসিন ডিস্ট্রাকশন অফ দি স্টেট, অর্থাৎ এই অবস্থাটা এমনভাবে ভাঙা যাবে এটা আসলে আর এটার কোনো নিরাময় আর নাই। তো প্রিফেসের মোটা চুম্বক অংশগুলো মোটা দেখে এখানে শেষ। তো আমরা বুঝতেছি বদিন কি প্রজেক্ট নিয়ে আসলে মাঠে নামছিল, সভরেন্টি নিয়ে যখন সে বলে কিংবা কমনওয়েলথের ব্যাখ্যা যখন সে দিতে চায়, সে আসলে দেখতে চাইতেছে এই যে বিভিন্ন ধর্মীয় পক্ষ এবং রাজকীয় পক্ষের মধ্যে যে দ্বন্দ্বে যুগের পর যুগ ইউরোপ লিপ্ত, এবং একদিকে এই বিভিন্ন রাজহত্যার প্রশ্নগুলো চলে আসতেছে, জনগণ ক্ষমতায়িত হয়ে যায় কিনা এই প্রশ্নগুলো চলে আসতেছে, এইরকম অবস্থায় খোদ আমরা যে চিরাচরিত অবস্থাগুলো দেখে আসছি এগুলো ভাঙা যেতে পারে কিংবা ভাঙা যাইতেছে। এই মুহূর্তে আমাদেরকে আসলে বুঝতে হবে স্টেট কীভাবে ফাংশন করে এবং যে একচ্ছত্র ক্ষমতা কীভাবে স্টেটে বিরাজমান, মানে সভরেন্টি কীভাবে স্টেটের ভিতর ফাংশন করে বা বিভিন্ন স্টেটে বরং সভরেন্টি কীভাবে ফাংশন করে এই জিনিসটা বোঝা।
বরং এই খোঁজটা করতে, এই ইনভেস্টিগেশনটা করতেই বদিন নামছে। তো এখন আমি বদিনের আলাপটা শেষ করলাম। এখন আরেকটা ছোট জিনিস, এই যে জনগণের বিদ্রোহ করার এখতিয়ার, এটা নিয়ে এটা বদিন উল্লেখ করতেছে এবং এটা অপোজ করতেছে এক অর্থে। সেই জায়গায় ধরেন জনগণ বিদ্রোহ করতে পারবে না, এই একটা কথা, এটা হলো বদিনের প্যারাডাইম। কিন্তু আমরা যখন গাঠনিক ক্ষমতা আকারে গণসার্বভৌমত্বর প্যারাডাইম কথা বলতেছি, আমরা বলতেছি একমাত্র গণ অভ্যুত্থানই পারে এটা কায়েম করতে। অর্থাৎ একমাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গণসার্বভৌমত্ব কায়েম হয়। অর্থাৎ জনগণের নিজেকে গঠন করার এখতিয়ার একমাত্র কায়েমের পন্থা হইল গণ অভ্যুত্থান। এই কথাটা বলার মাধ্যমে কিন্তু আমরা বদিনের আইডিয়ার সাথে ছেদ ঘটায় ফেলছি নিজেদের, যে বদিন বলতেছে জনগণের বিদ্রোহ করার কোনো এখতিয়ার নেই। এই জায়গা থেকে এই কথাটা যখন আমরা বলি যে গণসার্বভৌমত্ব কায়েমের একমাত্র পথ হলো গণ অভ্যুত্থান, এটা আসলে একটা ঐতিহাসিক সারমর্ম। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব যখন হয়েছে, এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, এটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হয়েছে। এবং এখানে ক্যালিভাসের একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে মানে পৃথিবীতে জনগণ যে নিজেকে শাসন করতে পারে, কোনো রাজা তাকে এই শাসন করে না, বা জনগণ নিজেকে গঠন করে, এই জিনিসটা পৃথিবীতে প্রথম প্রতিষ্ঠা করতে পারছিল আমেরিকান বিপ্লব। আমরা এটার এক ধরনের ক্রিটিক করি আমাদের ইসলামের পর্যালোচনার জায়গা থেকে। আমরা বলতে চাই যে মানুষের মহিমা, এই ব্যাপারটা আরও আগে ইসলামের মধ্যে এই ব্যাপারটা ছিল। এটা আমরা যখন ধর্মের পর্যালোচনার ইয়াগুলো করছি, পাঠ্যক্রমগুলো করছি, ওখানে আমরা বলার চেষ্টা করছি। ওইটা যদি আমরা এখন সাইডেও রাখি, যদি আমরা ওয়েস্টার্ন ফ্রেমওয়ার্কটাও ধরি, যে পশ্চিমা চিন্তা জগতে প্রথম এই ব্যাপারটা কখন আসছে যে জনগণ নিজেকে শাসন করতে পারে, এইটা আমেরিকান বিপ্লবের মাধ্যমে ঘটছে এবং ফরাসি বিপ্লবের মাধ্যমে ঘটছে। অর্থাৎ এখানে ক্যালিভাসের একটা লাইন, দি কনক্লুশন অফ আমেরিকান রেভলিউশন স দ্য ফার্স্ট এক্সাম্পল অফ কোডিফিকেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ দি প্রিন্সিপাল অফ কনস্টিটিউয়েন্ট পাওয়ার কোয়া পপুলার সভরেন্টি। অর্থাৎ গণ সার্বভৌমত্ব আকারে গাঠনিক ক্ষমতার কথা আমরা যখন বলতেছি, ঐতিহাসিকভাবে এটা প্রথম কার্যকর হয়েছিল আমেরিকান বিপ্লবের মাধ্যমে। অর্থাৎ জনগণ নিজেকে নিজের অবস্থা পরিবর্তন করার জন্য সশস্ত্র গণ অভ্যুত্থানের পথ অবলম্বন করছিল এবং এর মাধ্যমে সে নিজের যে গাঠনিক ক্ষমতা এটা অর্জন করছিল। এই জিনিসটা মানে বদিনের যেই প্যাসিফিস্ট এক ধরনের আইডিয়া, এটার বিপরীতে। আর এই যে আমেরিকান বিপ্লব এবং ফরাসি বিপ্লবে ধরেন মানে জনগণের গাঠনিক ক্ষমতা কিংবা গণসার্বভৌমত্ব কায়েমের ব্যাপারটা যদিও চলে আসছিল, পরবর্তীতে এটার কী হয়েছে দেখা গেছে যে পরবর্তীতে যখন আইনিভাবে এই বিষয়গুলোকে যখন মানে লিপিবদ্ধ করা হইতেছিল বা সংবিধিবদ্ধকরণ হইতেছিল এই ব্যাপারগুলোর, কিংবা বিভিন্ন মানে কারণ এইসব বিপ্লবের পর তো প্রায় যুগের পর যুগ তারা কনস্টিটিউশন লিখতেছে, তারা তাদের মধ্যে বিতর্ক হইতেছে, নতুন আইন শাস্ত্রের ধারা প্রবর্তন হইতেছে। তো একটা সম্পূর্ণ নতুন এক ধরনের কনস্টিটিউশনালিজম ডেভেলপ করছে ওই সময়। এবং ওই তো গাঠনিক ক্ষমতা বিষয়টা ধরেন বদিনে আমরা দেখছি, বদিন বলছে এটা অ্যানার্কি, একরকমের জনগণ যে সশস্ত্র হয়ে উঠবে এটা অ্যানার্কি ঘটায় দিবে। এই একই যুক্তি আমেরিকান এবং ফ্রেঞ্চ বিপ্লবের পর সেখানে যে গঠিত ক্ষমতা তৈরি হয়েছে, ওরাও একই যুক্তি দিতেছে যে গাঠনিক ক্ষমতার কনসেপ্টটা যদি আমরা জিয়ায় রাখি আমাদের তত্ত্বের ভিতর, আমাদের চিন্তার ভিতর, তাহলে এটা আমার জন্য বড় বিপদ হয়ে যাবে, কারণ এটা আমাদেরকেও পরবর্তীতে ফালাই দিবে। অর্থাৎ আমরা যে রাজতন্ত্র ভাঙ্গা নতুন একটা ডেমোক্রেটিক বুর্জোয়া রাষ্ট্র গঠন করতে চাইতেছি, আমাদের গোড়ায় যেহেতু এই একটা বিস্ফোরক একটা শক্তি জনগণ নামে কাজ করতেছে, এই জিনিসটাকে আমাদেরকে ধামাচাপা দিতে হবে। এই ফেনোমেনা আকারেই ধরেন এটা এক অর্থে মডার্ন ডেমোক্রেসির উত্থানও এই জায়গা থেকে ঘটছে। কীভাবে কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে দূরে সরায় রাখা যায় স্টেট ফরমেশন থেকে। অর্থাৎ পৃথিবীতে বুর্জোয়া রাষ্ট্র গঠনের ইতিহাস একই সাথে এই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত, জনগণের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় ব্যক্ত করার মাধ্যমে যুক্ত, কিন্তু এই জিনিসটা দ্রুতই তারা বিচ্ছিন্ন করে ফেলছে এই ঘটনার সাথে, এবং এক ধরনের যেটাকে বলে এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্যারাডাইমে আমরা ঢুকে গেছি, যেখানে এই ব্যালট বক্সের মাধ্যমে আগামী মানে এই সভরেন্টির জিনিসটা যেটা জনগণ নিজের হাতে নিয়ে নিছিল, এটা আবারও নির্বাচন কিংবা এই জনগণের প্রতিনিধির নামে এই সভরেন্টির ব্যাপারটা আবার তাদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমাদের নোটিস করা গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমি আমার আলাপ আজকে শেষ করি। তো আমরা প্রথমে ক্যালিভাস পড়ছি এটা বোঝার জন্য যে বদিনের যে আদেশের ক্ষমতা একটা সার্বভৌমত্বের মডেল, এইটার বিপরীতে আমাদের একটা গাঠনিক ক্ষমতা আকারে সার্বভৌমত্বের মডেল আছে। এইটাতে জনগণ নিজেকে নিজে গঠন করে এবং এই গঠন করার এখতিয়ার কেন্দ্রিক যে রাজনীতি এইটা সংগঠিত হয়। এরপর আমরা বদিনের প্রিফেস থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে বদিন কোন ঝোঁক থেকে বরং তার 6 বুকস অন কমনওয়েলথ লিখছে, এবং শেষে আমি বদিনের সাথে গণঅভ্যুত্থানের
একটা মিল অমিল দেখাইলাম। ওকে পরিবর্তন করে, এটাও তখন সামনে চলে আসবে। তাহলে যারা আপনার কলোনিয়াল সাবজেক্ট, এতদিন যারা কলোনিয়াল সাবজেক্ট ছিল, তারা কলোনিয়াল সভারেনদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করছে, তখন তারা নিজেদেরকে এই সভারেন হিসাবে, নিজেদেরকে সভারেন হিসাবে, অর্থাৎ পূর্বতন যে সভারেন তাদেরকে ওলট করে, তাদেরকে উল্টে দিয়ে তারা নতুনভাবে নিজেদেরকে সভারেন হিসাবে ঘোষণা করে, বুঝছেন? তাহলে আমাদের এইটা বুঝতে হবে, সভারেন্টি এটা কোনো ডিফাইন কনসেপ্ট না, এটা কোনো সুনির্দিষ্ট ধরাবাঁধা কনসেপ্ট না। তাহলে গণ অভ্যুত্থান পারে, যখন কোনো গণ অভ্যুত্থান ঘটে, তখন গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা জাতি, একটা নতুন একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি নিজেদেরকে সভারেন হিসাবে, নিজেদেরকে সাবজেক্ট হিসাবে, নিজেদেরকে নতুন ইতিহাসের কর্তা হিসাবে নিজেদেরকে ঘোষণা দিতে পারে, ইতিহাসের নির্মাতা হিসাবে, ইতিহাসের কর্তা হিসেবে নিজেকে ঘোষণা দিতে পারে, এবং সে যে পূর্বতন যে সভারেন তাদেরকে তারা উৎখাত করতে পারে। তাহলে আজকে বাংলাদেশের যে সাংবিধানিক সার্বভৌমত্বের নামে আমাদের যে সমস্ত লর্ডরা আছে, যারা এই যে মানে জিনবোধের কনসেপ্ট নিয়ে, জিনবোধের ধারণা নিয়ে, জিনবোধের চেলাপেলারা যারা রাষ্ট্রের উপর চাইপে আছে, ঠিক আছে, এরা কি নিজেদেরকে সার্বভৌম দাবি করতে পারে? তাহলে আমাদের জনগণকে তারা কলোনিয়াল সাবজেক্ট বানাচ্ছে মূলত, কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারাই সার্বভৌম, তারাই ইতিহাসের কর্তা। তাহলে সার্বভৌমত্ব যখন ইতিহাসের মধ্যে যখন গণঅভ্যুত্থান ঘটে, গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে পুরাতন সার্বভৌমত্ব বা পুরাতন ক্ষমতারও বিলোপ ঘটে, এবং নতুন যে বিপ্লবী শক্তি অথবা যে গাঠনিক ক্ষমতা হাজির হয়, তারাই নিজেদেরকে সার্বভৌম হিসেবে ঘোষণা দেয়, যেটা হাইতি রেভলিউশনে হচ্ছে। এবং আগের সমস্ত প্রতিষ্ঠিত শক্তি ভাঙা দিয়ে নতুন গাঠনিক আকাঙ্ক্ষার সাথে মানে সম্পৃক্ত এবং সামঞ্জস্যপূর্ণ নতুন ধরনের প্রতিষ্ঠান সে তৈরি করে, এবং তৈরি করার মাধ্যমে সে ঘুমা যায় না, সে সবসময় সজীব থাকে, এবং এই তৈরি করার প্রক্রিয়ার মাঝখানে সে ক্রমাগত অংশগ্রহণ করতে থাকে। এইটাই হচ্ছে পপুলার সভারেনিটি। আমাদের আরো অনেক কিছু এটার মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা আসলে এটা দ্বারা আরো অনেক কিছু বুঝতে পারি। প্রথম ব্যাপার হচ্ছে, ইতিহাসে ইউরোপ যেভাবে নিজেকে ইউনিভার্সাল হিস্ট্রি আকার হাজির করছে, এটা মিথ্যা পুরোপুরি, এটা একদম পুরোপুরি ভুয়া, এবং ইউরোপীয় আধুনিকতাও ভুয়া। কেন ভুয়া? কেননা ফ্রেঞ্চ রেভলিউশন যে ইউনিভার্সাল রাইটসের ঘোষণা দিছে, তার পাল্টা বিদ্রোহ করেই কিন্তু আপনার হাইতিয়ান রেভলিউশন ঘটছে। হাইতিয়ান রেভলিউশন কিন্তু এই ফ্রান্সের যে ইউনিভার্সাল রাইটস, মূল কথা হচ্ছে আমাদের মতো রাষ্ট্রগুলো, দেশগুলো, অথবা আমরা যারা তরুণরা আছে এবং আপনারা যারা আছেন, আমাদেরকে নতুনভাবে ইতিহাস লিখতে হবে। হেগেলের ইতিহাসই সার্বজনীন না, ঠিক আছে? আমাদের হেগেলের ইতিহাসই সার্বজনীন না। যখন হেগেল মাস্টার সেলেব লিখতেছিল, তার সাথেই কিন্তু এই যে হাইতিয়ান রেভলিউশন ঘটছে। তাহলে হেগেল যদি মাস্টার সেলেবের মাধ্যমে সেলেব যদি মাস্টারই হয়ে যেত, তাহলে আপনার হাইতিয়ান রেভলিউশন ঘটার প্রয়োজন হতো না। হাইতিয়ানের নিজেদের আপনার ইউরোপ কখনো এই যে বিভিন্ন জায়গা দিয়ে কলোনি তৈরি করতো না। তারা কখনো ইউনিভার্সালি তারা যে রাইটস, তারা যে হিউম্যান রাইটস অথবা ইউনিভার্সাল ল তারা যে কল্পনা করছে, মানুষের যে সার্বজনীন অধিকার মর্যাদার কল্পনা করছে, এটা খুবই ইউরোসেন্ট্রিক, এবং একই সঙ্গে এটা হচ্ছে ইউরোপের জন্যই বরাদ্দ, এটা ইউরোপের বাইরে ইউরোপীয় সমাজের জন্য এটা বরাদ্দ না। এবং এইভাবেই মূলত এখনো পর্যন্ত ইউরোপ এবং ইউরোপ এইভাবে তারা বিভক্ত করে রাখছে পুরো ইতিহাসে। গণসার্বভৌমত্ব নিজেও কিন্তু একটা ইউরোপীয় মডার্ন কনসেপ্ট, কিন্তু এটা আমরা কেন বলতেছি? গণসার্বভৌমত্ব মানে হচ্ছে পিপলের ডাইরেক্ট পার্টিসিপেশন, এবং একই সঙ্গে গণসার্বভৌমত্ব এটা অনুমান করে যে পিপলের যে গাঠনিক ক্ষমতা, এটা কখনোই পুরোপুরি গঠন করা যায় না, ঠিক আছে? কখনোই পুরোপুরি গঠন করা যায় না, হ্যাঁ, কখনোই পুরোপুরি গঠন করা যায় না। এর মানে কি? এর মানে হচ্ছে সংবিধানের নামে কোনো সার্বজনীন বা শাশ্বত আইন থাকবে না, ঠিক আছে? সংবিধানের নামে কোনো সার্বজনীন বা শাশ্বত আইন থাকবে না। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্র জনগণের সিদ্ধান্ত ছাড়া বা জনগণের সম্মতি ছাড়া, মতামত ছাড়া কোনো রকম ডিসিশন নিতে পারবে না, বরং জনগণের যে অভিপ্রায় আছে অথবা জনগণের যে অভিপ্রায় ভিত্তিতে যে গঠনতন্ত্র আছে, তার সঙ্গে সামঞ্জস্য করবে, কিন্তু সরাসরি জনগণের কনসেন্ট নেবে। অর্থাৎ এর মানে হচ্ছে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠান মানে হচ্ছে পিপলের সঙ্গে নিরন্তর কনসালটেশন করা, পিপলের, এবং গাঠনিক ক্ষমতাকে সজীব এবং সক্রিয় রাখা, পিপলের সঙ্গে নিরন্তর সম্পর্ক থাকা এবং পিপলের সঙ্গে নিরন্তর কথাবার্তা বলা, পিপল থেকে কখনো বিচ্ছিন্ন না হওয়া। কেন? প্রথম ব্যাপার হচ্ছে যখন সার্বভৌমত্বটা আধুনিক রাষ্ট্রের আলাপে আসে, তখন এইটা নেশন স্টেটের মধ্যে ঢুকে পড়ে, এবং এটা শুধুমাত্র আইনি প্যারাডাইমের মধ্যে বন্দী হয়ে যায়, ঠিক আছে? ফলে আমরা এটার বিরোধী, মানে আইনি প্যারাডাইম, আইন একটা অ্যাবসলিউট, হ্যাঁ, একটা অ্যাবসলিউট ক্ষমতার মাধ্যমে আইনের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে? কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, পপুলার সভরেন স্টেটে আইন কি থাকবে না? ডেফিনেটলি আইন থাকবে, কিন্তু আইনের উপরে অ্যাবসলিউট অথরিটি থাকবে নট বাই এ কিং অর জাতির পিতার কন্যা, এটা থাকবে জনগণের, একদম।
কিন্তু শুধুমাত্র আইন না, ঠিক আছে, গণসার্বভৌমত্ব মানে শুধুমাত্র আইন না। গণসার্বভৌমত্ব মানে হচ্ছে যখন আমরা গণ বলতেছি তখন আমরা বলতেছি যে শুধুমাত্র শাসকরাই শাসন করবে না, বরং জনগণ শাসকদেরকে শাসন করবে। পিপল শুধুমাত্র গভর্নিং এর বিষয় না, বরং পিপল নিজেই গভর্ন করে। আইন তো জনগণের অভিপ্রায়ের অধীন থাকবে, কথাটা হলো এটা। মানে আইন নিজে সার্বভৌম হয়ে উঠবে এইটা না, বরং জনগণের অভিপ্রায়ের অধীন একটা আইন জনগণই বানায়। মানে আইনের তর্কটা হলো সেকেন্ডারি, আইন একটা সেকেন্ডারি জিনিস। মানে আইন ব্যাপারটা সেকেন্ডারি। আমরা বলতেছি মানুষ যখন একটা সমাজ গঠন করে, নিজেকে একটা পলিটিক্যাল কমিউনিটি আকারে যখন তারা প্রতিষ্ঠা করতে এটা সে পারে, এবং যখন সে করে তার মধ্যে সেই গঠনের উপাদানগুলো আছে। যখন নিজেকে কনস্টিটিউট করে সে তার কাছে তার যে রাজনৈতিক অস্তিত্ব এটা হলো প্রধান, এবং একই সাথে শুধু যে রাজনৈতিক তা না, বরং সে একটা নৈতিক ফ্রেমওয়ার্কের মধ্যে নিজেকে গঠন করে। অর্থাৎ প্রাইমারি ব্যাপারটা হলো এথিকো পলিটিক্যাল। আইন দ্বিতীয়, মানে আইনকে যে প্রধান করে তোলা হয়েছে এইটা বরং একটা কলোনিয়াল টেন্ডেন্সি। মানে আমরা আইন কেন্দ্রিক চিন্তা মূলত শাসন করার একটা উসিলা, কিন্তু জনগণ নিজেকে নিরন্তর ওই যে একটা ফরাদ একটা কথা বলে যে মনের পুলিশ থাকলে বাইরের পুলিশ দরকার কি, মানে এটা উনি পোয়েটিক্যালি বলে, কিন্তু এটার মূল কথা এটাই। মানে আপনি যখন নিজেকে কনস্ট্যান্ট এক ধরনের এথিকো পলিটিক্যাল ইমাজিনেশনের মধ্যে রাখতেছেন, নিজেকে বারবার সেই ওই সমাজ কল্পনা করতেছেন, ওই জনগোষ্ঠী কল্পনার ভিতর রাখতেছেন নিজেকে, তখন আপনার তো এই কোয়ার্সিভ ফোর্সগুলো লাগতেছে না, বা কোয়ার্সিভ মেথডের মাধ্যমে রাষ্ট্রবাদী একটা জায়গা থেকে আপনার প্রতিষ্ঠান সাজানো, আপনার ডিজিএফআইকে ক্ষমতায়ন করা, আপনার র্যাব বানানো, এই ব্যাপারগুলো আপনার তখন দরকার পড়তেছে না। কনসালটেশন, জনগণের সঙ্গে নিরন্তর সংযুক্ত থাকা এবং কথাবার্তা বলা। আপনার যদি কথা না বলেন জনগণের সাথে, ঠিক আছে, তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি জনগণকে মানে আপনি সবারেন হয়ে ওঠেন এবং জনগণকে আপনি তখন সাবজেক্ট জানান, ঠিক আছে। কিন্তু আমরা যখন গণসার্বভৌমত্ব ডেমোক্রেসির অর্থে বলতেছি, যখন আমরা বলতেছি গণতান্ত্রিক রাষ্ট্রটা গণসার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত হবে, তখন আমরা বলতেছি যে জনগণ শুধুমাত্র শাসনের বস্তু থাকবে না, বরং জনগণ একই সঙ্গে শাসক হবে, এবং জনগণের শাসকরা শুধুমাত্র শাসন করে না, বরং জনগণের মাধ্যমে শাসিত হবে। বুঝছেন? এটা 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 খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আপনাদের বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এইটাই হচ্ছে, আমরা যখন এটা বুঝবো না, তখন আপনার এই যে আধুনিক যে অ্যাবসলিউটিজম এটা আমাদের উপর চাইতে করবে, আধুনিক যে ফেসিবাদ এটা আমাদের উপর চাইতে করবে, আমরা এখান থেকে মুক্ত হতে পারবো না। তাহলে জনগণ কিভাবে শাসনের মধ্যে, শাসন ক্ষমতার মধ্যে পার্টিসিপেট করে? যে আইন মাত্রই হচ্ছে পজিটিভ ল, অর্থাৎ এটা শুধুমাত্র আইনের একটা দিক, ঠিক আছে, আইনের একটা মানে আইনের দিকটা যেটা মানুষের রচিত আইন, এটাকে শুধুমাত্র সার্বভৌম আইন হিসেবে হাজির করছে। কিন্তু সার্বভৌমত্ব বলতে জনগণের যে সামষ্টিক যে বডি, অথবা তার যে সামষ্টিক যে দেহ, অথবা তার যে সমগ্র, এই সমগ্র গাঠনিক ক্ষমতা, সামষ্টিক দেহ, অর্থাৎ জনগণের যত রকম নান্দনিকতা, তার যে জনগণ নান্দনিক সত্তা হিসেবে তার যে বহিঃপ্রকাশ, তার নানান রকমের সম্পর্ক, তার সামাজিক সম্পর্ক, তার নৈতিক সম্পর্ক, তার যে আত্মিক এবং নৈতিক প্রকাশ, ঠিক আছে, এই সমস্ত কিছুই গাঠনিক ক্ষমতা বলতে বোঝায়, জনগণের সার্বভৌমত্ব বলতে বোঝায়। এটা শুধুমাত্র তাই আইনি বর্গ হইতে পারে না। আইনি বর্গ বললেই সেখানে আমরা কাউকে শাসক বানাই, অথবা সংবিধান বানাইয়ে জনগণকে ওই সংবিধানের অধীনে রাখার চেষ্টা করি, এবং এইভাবে মূলত অটোক্রেসি বা আপনার এই টোটালিটারিয়ান রেজিমগুলো তৈরি হয়। তাহলে আমাদের এগুলো থেকে সাবধান হতে হবে। জনগণকে আমাদের সামষ্টিকভাবে সে যেভাবে আছে, আমি এই কারণে বলি যে গঠনের প্রশ্ন হচ্ছে যে কোনো কিছু যেভাবে আছে সেইটা যেভাবে গঠন করার বিষয় করে তোলে, একই সঙ্গে আমরা কি হব, সে কিভাবে হবে, সে কি হবে, এই প্রশ্ন গঠন করে। মানে দুইটা প্রশ্ন, কিভাবে আছে এবং কি হবে, এই দুইটাই আমাদের ডিল করতে হবে, দুইটাই গঠন করে গঠনের মধ্যে। তাহলে আমাদের আলাদা করলে চলবে না। জনগণ বা বর্গ হিসাবে জনগণ কথাটা এটা অনেক আইনের বাইরে নানান রকমের আপনার সম্পর্ক, নানান রকমের বিষয়, নানান রকমের আপনার প্রশ্ন আমাদের সামনে, আমাদেরকে একই সঙ্গে ডিল করতে হবে। জনগণকে আমাদের জনগণ আমরা যখন বলি তখন এটা কখনো আমরা এই যে এলিটদের অর্থ বলি না, সেরকম শুধুমাত্র আমরা আইন অর্থ বলি না। জনগণ বলতে খুব সুনির্দিষ্টভাবে আমাদের বুঝতে হবে, ফিলোসফিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, জনগণ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, সে খলিফা, সে যখন জগতে আসছে আল্লাহ তখন গায়েব হয়ে গেছে, এটাই আমাদের বুঝতে হবে, জাজমেন্টালি আমাদের বুঝতে হবে। এবং তার মধ্যে যে অসীম সম্ভাবনাটা হাজির হয়েছে, এই অসীম সম্ভাবনার কারণেই সে নিজেই নিজের বাসস্থান তৈরি করে, নিজের আবাস তৈরি করে। সেইটাই হচ্ছে আমরা রাষ্ট্র বলে যাই বলে, সে নিজের আবাসটা তৈরি করবে কীভাবে সেটা নিয়ে আমরা ভাবি। প্রথম ব্যাপার হচ্ছে সভারেন্টি আলাপটা আমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করি। আমি যদি আমার ইসলামের যে রিইমাজিনেশন, অথবা ইসলামের যে আমার যে আমি যেভাবে ইসলামের মধ্যে নিজের অরিজিনাল বিং, আমার অথেন্টিসিটি ইসলামের সঙ্গে যেভাবে যুক্ত, আমি যদি ফিতরতের অংশ হিসেবে ইসলামের কথা বলি, তাহলে সভারেন্টি আলাপটা আমার কাছে স্ট্র্যাটেজি। আমার সঙ্গে ইসলামের যে সম্পর্কটা, স্বভাবগত যে সম্পর্কটা, আমাদের ন্যাচারাল যে সম্পর্কটা, মাদ্রাসা থেকে পড়ে আসছি, সামাজিক একটা আমি সামাজিকভাবে মুসলমান, এবং আমি যদি বলি যে ইসলাম প্রতিষ্ঠা করাই আমার কাজ, ঠিক আছে, তাহলে আমি বলবো যে সভারেন্টির আলাপটাও আমার কাছে স্ট্র্যাটেজি। যেরকম আপনাদের কাছে একসময় বাঙালি মুসলমান, বাঙালি হওয়াটা আপনাদের কাছে একজনের স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম ছিল,
ঠিক আছে? এই কারণে মডার্ন স্টেট গঠন করা আমার কাছে স্ট্র্যাটেজিক একদম এসেনশিয়াল। আমি মডার্ন স্টেট করতে চাই কারণ আমার এখন নিরাপত্তা প্রয়োজন, ঠিক আছে? আমি এই কারণে আমি সরাসরি আপনাদেরকে বললাম। আর দ্বিতীয়ত আমি যদি ইসলামের দিক থেকে ব্যাখ্যা করি, আমরা সার্বভৌমত্ব বলি না, আমরা সার্বভৌমত্ব বলি না, কারণ সার্বভৌমত্ব বলার মাধ্যমে আধুনিক রাষ্ট্র বা আধুনিক যে মানুষ, ঠিক আছে, অথবা ইউরোপীয় এনলাইটেনমেন্টের ফল হিসাবে যে মানুষ, সে খোদাকে নিজেকে হত্যা করছে, কিন্তু আমার খোদা তিনি হত্যা হন না, ঠিক আছে? তিনি বরং আমাকে কায়েম করার জন্য তিনি গায়েব হয়ে গেছেন, ঠিক আছে? তিনি আমার প্রতি দয়ালু, তিনি গায়েব হয়ে গেছেন আমাকে কায়েম করার জন্য, আমাকে খলিফা বানাইয়া তিনি গায়েব হয়ে মানে আমার রুহানিয়াত দুনিয়া প্রতিষ্ঠিত হবে বলে সে গায়েব হয়ে গেছে। এই কারণে আমি এটা বলছি মুশাহাদা, ঠিক আছে? আমি যখন এটা ব্যাখ্যা করি তখন বলছি মুশাহাদা, মানে অনুপস্থিতির উপস্থিতি। যখনই আমি উপস্থিত হয়ে গেছি তিনি অনুপস্থিতি, এবং তিনি যখন অনুপস্থিত তখন আমি উপস্থিত। মানে এটা ভিসা ভার্সা, মানে এটা নিজের যুক্তি। মানে মানুষের যে এজেন্সি, এটাকে আমি ডিভাইনলি সর্বোচ্চ স্বীকৃত একটা বিষয় মনে করি। আমি এটাকে কোনো রকম অনুমানের বিষয়। তাহলে আমরা যখন খলিফা কথাটা বলি তখন আমরা সার্বভৌম কথাটার দায়িত্ব আরো শক্তিশালী কথা বলতেছি। আমরা যখন বলি যে মানুষ মাত্রই খলিফা, তখন আমরা কোনো রকম অনুমান ছাড়াই মানুষকেই যেভাবে জগতের মধ্যে প্রতিষ্ঠিত সত্য হিসাবে আমরা ঘোষণা করি, তেমনি জগৎকে মানুষের জন্য সত্য হিসাবে, অথবা এই যে সত্য হাজির আছে, এই সত্যের সর্বোচ্চ ঘোষণা হিসাবে আমরা মনে করি, এই সত্যের সর্বোচ্চ প্রকাশ হিসাবে আমরা মানুষকে হাজির হচ্ছে। সার্বভৌমত্ব যখন মানুষ সার্বভৌম হয় তখন জগৎ গায়েব হয়ে যায়, আল্লাহ গায়েব হয়ে যায়, ঠিক আছে? আর মানুষ সেইখানে জগতের উপর খোদতারি করা শুরু করে, এবং মানুষের তখন এই যে কলোনিয়াল সাবজেক্ট বানায় আর কলোনিয়াল সে সভারেন হয়ে ওঠে, ঠিক আছে? আমরা এই ধরনের কোন প্যারাডাইমের মধ্যে পড়ি না, আমরা বরং নতুন ইতিহাসের দিকে যাত্রা করার জন্য আমরা কাজ করতেছি, ঠিক আছে? নতুন ইতিহাসের দিকে। লেনিনের কাছে আপনার রাশিয়ার রেভলিউশন কী ছিল? একজন কমিউনিস্টের কাছে যদি গণতান্ত্রিক বিপ্লব করাটাই তার এখনকার কর্তব্য হয় সমাজতন্ত্র কায়েম করার জন্য, তাহলে একজন ইসলামিস্টের কাছে যে বিশ্বব্রহ্ম প্রতিষ্ঠা করবে সামনে, তার কাছে গণতান্ত্রিক স্টেটটাও এরকম স্ট্র্যাটেজিক হইতে হবে। ইসলামের খলিফার ধারণাটা এরকম, ঠিক আছে? ইসলামের খলিফার ধারণাটা একটা মানে কোনো ইউনিটারিয়ান পাওয়ার, ঠিক আছে, কোনো একক ক্ষমতা আরেকটা একক ক্ষমতার কাছে হস্তান্তর করে, ঠিক আছে? হ্যাঁ, এইরকম কোনো ধারণা না, ঠিক আছে? খলিফার মানে হচ্ছে, ঠিক আছে, মানুষকে মানুষ হিসাবে আল্লাহ যে তৈরি করছেন তার কিছু পোটেনশিয়াল, তার মধ্যে একটা দিব্য সম্ভাবনা আছে, তার একটা দিব্য ক্ষমতা আছে, ঠিক আছে? তার মধ্যে আমরা দিয়েই পাঠাইছি। ফলে যখন মানুষ এই দিব্য ক্ষমতা নিয়ে জগতে হাজির হয়েছে, তখন তার কিছু কর্তব্য থাকে, তার কিছু মানে তার এই ক্ষমতা চর্চা করতে হয়, সে একটা সমাজের মধ্যে চর্চা করে। নবীজি আয়েশা এই ক্ষমতাটাকে উম্মাহ হিসাবে কল্পনা করছেন, এবং এই উম্মাহকে তিনি শুধুমাত্র আপনার আরবদের ভিতরে সীমাবদ্ধ করেন না, বলছেন যে আরব এবং অনারবের মধ্যে কোনো ফারাক নাই। ফলে তিনি সমস্ত মানুষকে নিয়ে একটা যে উম্মাহটা হবে এই উম্মাহের কল্পনা করছেন, এবং এই উম্মাহের মধ্যে যখন এই উম্মাহ সমস্ত বাইনারি বর্গ ভেঙে দিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক করতে পারবে, যখন তাদের সম্পর্ক শুধুমাত্র আইনি হবে না, শুধুমাত্র রাজনৈতিক হবে না, বরং এথিক্যাল সম্পর্ক, একটা ডিভাইন সম্পর্ক হিসেবে যখন তারা নিজেদেরকে গঠন করবে, নিজেদেরকে তৈরি করবে, যখন বিশ্ব ইতিহাসে এই উম্মাহ হাজির হবে, তখনই সেইখানে খলিফা হাজির হবে, তখনই সেইখানে খলিফা হিসেবে খলিফার পসিবিলিটি আপনি দেখতে পারবেন। এর আগে আপনি যে সমস্ত খলিফা হিসেবে যে সমস্ত ব্যবহারগুলো করতেছেন, অর্থাৎ খেলাফতে উমাইয়ার উপর যে ব্যবহারগুলো, এগুলো একান্তই শাসনতান্ত্রিক ব্যবহার। এগুলা খলিফা বলতে কোরআনের মধ্যে যে কনসেপ্টটা বা যে প্রপোজিশনটা আসছে, সেই প্রপোজিশনটা না। এটা খেলাফত যখন হাজির হবে, খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে, খেলাফত যখন বিশ্ব ইতিহাসে আসবে, তখন মানুষের মধ্যে এই বিভেদগুলো থাকবে না, মানুষ শুধুমাত্র শাসনতন্ত্রের জালের মধ্যে বন্দী থাকবে না, বরং মানুষ নিজেকে সমস্ত মানুষের যে প্রজাতিগত যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে নতুনভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ বা এক হিসাবে চিন্তা করতে সক্ষম হবে। এই অবস্থায় বা এই অবস্থা বা এর যে চূড়ান্ত অবস্থা, এই চূড়ান্ত অবস্থাই হচ্ছে খলিফা, বা এর চূড়ান্ত অবস্থাই হচ্ছে খেলাফত, এবং তখনই খেলাফত সম্ভব, অন্য কোনোভাবে না, বুঝছেন? এখন আপনি শাসনতান্ত্রিক কোনো ব্যবস্থার মধ্যে খলিফা বানানোই সম্ভব না, মানে খলিফা হয়ে ওঠাই সম্ভব না, কারণ যখন আপনি একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন, তখন মানুষের সেই ডিভাইন সম্পর্কটা চর্চা হয় না, তার রুহানিয়াতটা আপনি কাইরে নিতেছে, তার রুহানিয়াতটা কেউ কাইরে নেয়, যেটা আপনি থমাস হবসের মধ্যে দেখেন। থমাস হবসের মধ্যে মানুষের রুহানিয়াত কে কাইরে নেয়? লেভিয়াথান কাইরে নেয়, অর্থাৎ স্টেট অফ নেচার কাইরে নেয়, ঠিক আছে? মডার্ন স্টেটের ভিতরে কে কাইরে নেয়? সংবিধান কাইরে নেয়। তাহলে আমাদের যখন আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, মানে আমরা যখন মানে একটা পুরো বিশ্বের মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, তখন এই বাইনারি থাকবে না, ঠিক আছে? তখন আপনাদের এই যে শাসন, আপনার নিজের আমিকে বন্ধ করেন, বরং আপনার আমি কিভাবে কালেকটিভলি নিজেকে বিকশিত করতে পারে সেইটা সে দেখাই দেবে, তখন তখন হাজির শেষে জগতের সাথে দেখাই যাবে, তার চূড়ান্ত পসিবিলিটি তখন দেখাই যাবে। কমিউনিজম মানে কি? কমিউনিজম মানে হচ্ছে একই জিনিস। কমিউনিজম মানে হচ্ছে মানুষের যে পঞ্চেন্দ্রিয়, অর্থাৎ মানুষের হাত পা, মানুষের যে সমস্ত উৎপাদনমূলক মানে উৎপাদনী যে সমস্ত বৃত্তি আছে, মানুষের যে ইন্দ্রিয় সত্তা আছে, মানুষের যে ইন্দ্রিয় সম্পর্ক আছে, এই ইন্দ্রিয় সম্পর্কের বিকাশ ঘটানো, এবং এই ইন্দ্রিয় সম্পর্কের যখন চরম বিকাশ ঘটবে, তখনই কমিউনিজম সম্ভব, এর আগে সম্ভব না। এই কারণে মার্কস কোনো ইউরোপিয়ান কমিউনিজম চিন্তা করে না, বরং মানুষের বিকাশের মধ্যে মানুষ কমিউনিজমকে বলেন যে মানুষের বিকাশের মধ্যে দিয়ে কমিউনিজম তৈরি হয়। কমিউনিজম আপনি এখন ভাব করে চাপাই দিতে পারেন না মানুষকে। এই কারণে তিনি তার সময় তিনি গণতান্ত্রিক লড়াইগুলোর সাথে সংগতি প্রকাশ করছেন। আপনি ওই যে কি অ্যান্ডারসন কি
আর্নল্ড রুজের চিঠিটা দেখবেন। তিনি আর্নল্ড রুজ একজন পুরোপুরি একটা লিবারেল পলিটিশিয়ান ছিল। আমরা শুধু ওই একটা চিঠি পড়তে একটা পার্চার করতে এই রিচ এত রিচ, ঠিক আছে? আপনার বুঝতে হবে যে আমি যখন আপনাকে যখন বলছি যে আমার কাছে সভারেন্টি আলাপটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? তখন আমি মূলত বলতেছি যে প্রেজেন্ট যে কোশ্চেন আমার জন্য এখন হাজির হয়েছে, এই প্রেজেন্ট কোশ্চেন মোকাবেলা না করে, এর ক্রিটিক না করে আমি সামনে যাইতে পারবো না, ঠিক আছে? এইটা আমার একটা ইমাজিনেশন হইতে পারে, কিন্তু এইটাই আমার লক্ষ্য না। মানে আমার লক্ষ্য আমার প্রেজেন্ট কোশ্চেন দ্বারা নির্ধারিত। আমি এর বাইরে কোনো চিন্তা করতেছি না। মানে আমার আমি যেভাবে বর্তমান আসি, এখানে আমি বলতেছি যেভাবে আসি এবং যেভাবে হব, দুইটাই আমার মোকাবেলা করতে হবে। দুইটা যদি আমি যখন আমার হওয়া থেকে যখন বিচ্ছিন্ন হবো, তার মানে আমি আর পারবো না। আমি ধীরে ধীরে বিকশিত হচ্ছি না। আমি যখন জগতে আসছি, আমি শৈশব থেকে বুড়ো হইতেছি, আমার একটা স্তর আছে। আমি যখন বুড়ো হচ্ছি, তখন আমি হয়ে উঠতেছি, মানে আমি বিকামিং। কিন্তু আমি যেভাবে আসি, ঠিক আছে, যেভাবে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, দুনিয়া আমার যে কর্তব্য আছে, সেই কর্তব্য আমার মোকাবেলা করতে হবে। অর্থাৎ আমি যেভাবে আসি, মানে যেভাবে আমি উপস্থিত আছি, যেভাবে আমি বর্তমান আছি, এটাও আমার বুঝতে হবে কেন আমি আসি, কেন আল্লাহ আমার এই মোকামে পাঠাইছেন, আমি কেন এই মোকামে আসি, আমার হাল নিয়ে প্রশ্ন করতে হবে। নতুবা আমি আগাইতে পারবো না, বুঝলেন না? তো দুইটাই আমাদের একই সঙ্গে কনস্টিটিউশনের কোশ্চেন, দুইটাই কনস্টিটিউশনের কোশ্চেন এবং গঠনের মধ্যে আপনি বুঝবেন যে আসলে কি পরিমাণ রিচ একটা ফিলোসফিক্যাল ডিসকাশন।